আজকে আমরা পড়বো মেনলি ঘাসমারি রেশন তন্ত্র। অ্যান্ড রেশন পদার্থ বলতে কী বোঝায়, আমরা যে আমিষ খাই, আমিষ বলতে কী বোঝায়, মাছ মাংস, হ্যাঁ, যে আমাদের আমিষ বা প্রোটিন মেনলি কি, আমিষের প্রোটিন স্থানতে মেনলি অনেকগুলো অ্যামিনো অ্যাসিডের পলিমার। যদি একটা অ্যামিনো অ্যাসিড হয় যদি একটা অ্যামিনো অ্যাসিড হয় এইটা অ্যামিনো অ্যাসিড হয়, অনেকগুলো অ্যামিনো অ্যাসিড মিলে গঠিত হয় একটা পলিমার। তাহলে আমাদের এখানে অ্যামিনো অ্যাসিড আছে মনোমার এবং অনেকগুলো মনোমার মিলে কী হবে, অনেকগুলো মনোমার মিলে গঠিত হবে পলিমার। এই যে আমাদের অ্যামিনো অ্যাসিড পলিমার, এটাকে বলা হচ্ছে প্রোটিন। এখন আমরা যখন প্রোটিন খাই, প্রোটিন খাওয়ার পর মিলে কী হবে, এটা মানে ভাঙার পর হবে আমরা যে সরল উপাদান পাই, সরল উপাদানটাকে বলা হয় অ্যামোনিয়া। এই যে অ্যামোনিয়া থেকে, এই যে আমাদের অ্যামোনিয়া থেকে যে নাইট্রোজেন মূলকটা আছে, এই যে এটা মিলে কী হয়, এখান থেকে আমাদের মেনলি নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ, এখান থেকে এই যে অ্যামোনিয়া থেকে যে নাইট্রোজেন মৌলটা যৌগটা আছে, এটা পরবর্তী কী হয়, ইউরিয়া প্রডিউস করে, আমাদের বডিতে ইউরিয়া প্রডিউস করে, এবং ইউরিয়াটা কী হয়, মূত্রের মাধ্যমে বের হয়ে যায়। তাহলে আমাদের ক্ষেত্রে অথবা যে কোনো প্রাণীর ক্ষেত্রে রেশন পদার্থ বলতে কী বোঝায়, রেশন পদার্থ বলতে বোঝায় যে আমি জাতীয় খাবারের বিপাকের ফলে সৃষ্ট নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থকে বলা হয় রেশন পদার্থ, এবং যে প্রক্রিয়ায় পদার্থটা বই থেকে নিষ্কাশিত হয় তাকে বলা হয় রেশন প্রক্রিয়া। আর আমাদের রেশন অঙ্গ মেনলি কোনটা, আমাদের রেশন অঙ্গ মেনলি হচ্ছে বৃক্ক বা কিডনি। হ্যাঁ, আমাদের বৃক্ক আছে কটা, আমাদের বৃক্ক থাকবে এক জোড়া, ডান বৃক্ক এবং বাম বৃক্ক। তাহলে ডান কিডনি এবং বাম কিডনি। কিন্তু আমাদের প্রধান রেচনাঙ্গ বৃক্ষ কিন্তু ঘাসফড়িংয়ের ক্ষেত্রে প্রধান রেচনাঙ্গ মালফিজের নালিকা। এবং আমরা একদম প্রথমে দেখছিলাম যে ঘাসফড়িংয়ের মালফিজের নালিকা মেনলি কোনটা এবং কোথায় থাকে। তাহলে একদম প্রথম ফিগারে, এই যে আমাদের প্রথম ফিগারের মধ্যে ঠিক এই যে ঘাসফড়িংয়ের হচ্ছে তার হচ্ছে যে মধ্য পোস্টনালী মানে মেসেন্টন এবং তার যে পোস্ট পোস্টনালী, ঠিক এর মিটিং পয়েন্টে কতগুলা টিউব শেপ নালিকা থাকে, এদেরকে বলা হয় মালফিজের নালিকা। এবং থাকবে কয়টা, মোটামুটি ধরা হয় 100 মতোটা মালফিজ নালিকা থাকে। তাহলে ঘাসফড়িংয়ের প্রধান রেচনাঙ্গ হলো মালফিজ নালিকা। এবং এই যে প্রধান রেচনাঙ্গ বাদে আরও কিছু কিন্তু তার রেচনাঙ্গ থাকে। তাহলে প্রধান রেচনাঙ্গ মালফিজ নালিকা এবং প্রধান রেচনাঙ্গ বাদে আরও কিছু তার আনুষঙ্গিক রেচনাঙ্গ থাকে। এই যে আদার যে রেচনাঙ্গ, এদেরকে বলে আনুষঙ্গিক রেচনাঙ্গ। তাহলে বাকিগুলো কী কী আছে, এর মধ্যে আছে কিউটিকল, কিউটিকল মিললে কী বোঝায়, কিউটিকল মিলে বোঝায় যেহেতু ঘাসফড়িংয়ের বডিটা শক্ত, এই শক্ত কাভারিংটাকে বলা হয় কাইটিন, ঠিক এর নিচে আরেকটা লেয়ার থাকে, এটাকে বলা হয় কিউটিকল। ওকে, তাহলে কিউটিকল কিন্তু ঘাসফড়িংয়ের একটা আনুষঙ্গিক রেচনাঙ্গ। তাছাড়া কী থাকে, ইউরিক কোষ গ্রন্থি, নেফ্রোসাইট এবং কিউটিকল তো মাত্র বললাম। এবং আমরা মনে রাখবো যে ইউ টার্মটা থাকলে বুঝবো এটা হচ্ছে আমাদের কি একটা নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। এবং নেফ্রোসাইট আমাদের যে বৃক্ষের প্রধান নেফ্রো টার্মটা দেখলে বুঝবো সেটা বৃক্ষকে ইন্ডিকেট করতেছে বা কিডনিকে ইন্ডিকেট করতেছে, অথবা সেটা রেনাল তন্ত্রকে ইন্ডিকেট করতেছে। তাহলে এখান থেকে বলতে হবে প্রধান রেচনাঙ্গ কোনটা, মালফিজ নালিকা, আনুষঙ্গিক কোনটা, ইউরিক কোষ গ্রন্থি, নেফ্রোসাইট, কিউটিকল। এখন হচ্ছে এখান থেকে দেখে রাখতে হবে যে মালফিজ নালিকা আবিষ্কার করছে কে, বিজ্ঞানী, তার নাম অনুসারে বলা হয় মার্সেলো মালফিজি। মেনলি নালিকাটা আবিষ্কার করছে বিজ্ঞানী মার্সেলো মালফিজ, তার নাম অনুসারে এটাকে বলা হয় মালফিজ নালিকা। এবং একটুকে দেখছি এটা কই অবস্থান, এটা মেনলি যে মধ্য পোস্টনালী অথবা মেসেন্টন এবং পোস্টনালীর জাংশনে অবস্থান করে। এই যে এটা হচ্ছে মধ্য পোস্টনালী বা পাকস্থলী, এবং এটা হচ্ছে পশ্চাৎ পোস্টনালী, দ্যাট মিনস মেসেন্টন, অ্যান্ড এটা হচ্ছে পোটোডিয়াম। টিকের মাঝখানে অবস্থান করবে আমাদের কতগুলো নালিকা, এই নালিকাগুলোকে বলা হচ্ছে আমাদের মালফিজের নালিকা। থাকবে মোর দেন 100, মোটামুটি 100 মতটা থাকে, মোটামুটি 100 মতটা থাকে। এবং এই যে প্রত্যেকটা নালিকা এর কিন্তু তারা কিন্তু একটা প্রান্ত কিন্তু বদ্ধ থাকে। এই বদ্ধ প্রান্তে কিন্তু এখন এই যে যদি এটাতে বডি ক্যাভিটি হয়, যদি এই প্রান্তটাতে বডি ক্যাভিটি হয়, তার মানে এটা কিন্তু এগুলো সবগুলো ব্লাড। তাহলে এই যে নালিকাগুলো কই থাকে, তারা কিন্তু হিমোলিম্ফের মধ্যে ভাসমান অবস্থায় থাকে। ওকে, তাহলে হিমোলিম্ফের মধ্যে ভাসমান অবস্থায় কে থাকে, ভাসমান অবস্থায় মালফিজ নালিকাগুলো অবস্থান করে। এখন মালফিজ নালিকার যে এই ইন্টার সেটা কিন্তু বদ্ধ থাকে, এবং এই যে এই ইন্টারটা কিন্তু মুক্ত অবস্থায় থাকে।
এটাকে বলা হয় গোড়ার দিকের পার্ট, এটাকে বলা হয় প্রান্তের দিকের পার্ট। তাহলে তাহলে এখন মেনলি কী হয়, গোড়ার দিকের পার্টের একটা কাজ আছে এবং প্রান্তের দিকের পার্টের একটা কাজ আছে। তাহলে মেনলি কী হয় যে আমাদের ঘাসফড়িংয়ে যে মালিফিনালিয়া কই থাকে সেটা মেনলি কিন্তু ঘাসফড়িংয়ের হিমোলিম্ফের মধ্যে ভাসমান অবস্থায় থাকে। অ্যান্ড ঘাসফড়িংয়ের যদি আমরা এটাকে কাট করি, কাট করলে কি দেখতে পারবো, এটাকে কাট করলে আমরা যা ছবি দেখতে পাবো এরকম। তাহলে এটা কাট করার পর এই যে ঠিক এগুলো সবগুলো তার সেল লেয়ার, দ্যাট মিনস এই যে তার যে ওয়াল, তার ওয়াল কিন্তু কতগুলো সেল দ্বারা গঠিত হয় এবং ওয়ালের ঠিক একদম এই যে আমাদের এই নলের মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে, একটা টিউবের মতো আছে, এটাকে বলা হচ্ছে আমাদের লুমেন। লুমেন মানে বলা হয় ফাঁপা গহ্বর। দ্যাট মিনস এই যে মালিফিনালিয়ার মধ্যে কি আছে, একটা লুমেন আছে। এই যে এটা কাঠ খোলা এরকম দেখতে পারবো, এটাকে বলা হচ্ছে লুমেন। এবং এই যে লুমেনের মধ্যে এই লুমেনের যে কোষগুলা, এই যে এই একটা কোষ, এই যে কোষগুলা, এই কোষগুলো হচ্ছে যার মধ্যে অবস্থান করে। দ্যাট মিনস এই যে এটাকে বলা হয় ভিত্তিপত্তা। ভিত্তিপত্তা বলতে কী বোঝায়, ভিত্তিপত্তা বলতে বোঝায় এর মধ্যে কিন্তু কোষগুলো কী করে, এর মধ্যে কিন্তু কোষগুলো অবস্থান করতেছে। এই কোষের যে বেসটা কিন্তু এর মধ্যে অবস্থান করতেছে, তাই এটাকে বলা হয় বেসমেন্ট মেমব্রেন বা বলা হয় ভিত্তিপর্দা। দেন এখান থেকে যে বেসমেন্ট মেমব্রেন থেকে যে কোষগুলো থাকে অবস্থান করে এর উপরে, এদেরকে বলা হয় এপিথেলিয়াল কোষ। এদেরকে বলা হচ্ছে এপিথেলিয়াল কোষ। তাহলে এটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন। দেন এই কোষগুলো হচ্ছে আমাদের সব এপিথেলিয়াল কোষ। এই সব কোষগুলো হচ্ছে আমাদের সব এপিথেলিয়াল কোষ। অনেক সময় কী হয়, অনেক সময় যেটা হয় এই যে এপিথেলিয়াল যে কোষগুলো আছে, অনেক সময় যেটা হয় যে এখন এই যে অনেক সময় যেটা হয় যে কোষ, যে আমাদের যে এপিথেলিয়াল যে সেলগুলো আছে এর ঠিক যে ভিতরে যে ইনটা কী করতে পারে, এটা কিন্তু আঙ্গুলের মতো ফাঁস সৃষ্টি করতে পারে। এই আঙ্গুলের মতো ফাঁসকে বলে অভিক্ষেপ। এই আঙ্গুলের মতো অভিক্ষেপ এদেরকে বলা হয় মাইক্রোভিলাই। নর্মালি ভিলাই বলতে কী বোঝায়, ভিলাই বলতে বোঝায় কোনো কারণে যদি আমাদের কী হয়, কোষের যে ভিতরের লেয়ারটা কী হয়, যদি সে আঙ্গুলের মতো ফাঁস সৃষ্টি করে, এটাকে বলা হচ্ছে অভিক্ষেপ। এই অভিক্ষেপকে বলা হয় মাইক্রোভিলি। এবং এর মধ্যে কিন্তু কতগুলা ব্রাশের মতো পার্ট থাকে, এদেরকে বলা হচ্ছে ব্রাশ বর্ডার। তাহলে আমরা কাঠখোলা কেমন দেখতে পারবো, কাঠখোলা আমরা দেখতে পাবো ফার্স্ট অফ অল বেসমেন্ট মেমব্রেন, দেন এপিথেলিয়াল কোষ, দেন ফার্স্ট অফ অল দেখতে পাবো বেসমেন্ট মেমব্রেন, দেন এপিথেলিয়াল কোষ অ্যান্ড এরপর এখান থেকে তৈরি হতে পারে এখান থেকে তৈরি হতে পারে মাইক্রোভিলাই। অ্যান্ড এর মধ্যে কি থাকবে, কতগুলো ব্রাশ শেপ সাবস্টেন্স থাকবে, এদেরকে বলা হচ্ছে ব্রাশ বর্ডার। মেনলি এখন পড়তে হবে ঘাসফড়িং রেশন প্রক্রিয়া, দ্যাট মিনস কীভাবে রেশন কার্য চালায়, এটা কিন্তু পরীক্ষা আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ডিরেক্টলি আমাদের এই ছবিটাকে ফোকাস করতে হবে, যে এই ছবিটার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, যে ফার্স্ট অফ অল ঘাসফড়িংয়ের যে এই যে অসংখ্য মোটামুটি 100টার মধ্যে কি থাকে, তার মালিফিনালিয়া থাকে। ঠিক এখানেও আছে অনেকগুলা, এখানেও আছে অনেকগুলা, হ্যাঁ, জাস্ট একটাকে দেখানো হয়েছে। তাহলে এই যে যেখানে মিট হয়, এই মিটিং যে ইনটা ঠিক এর উপরে, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে ঘাসফড়িংয়ের মেসেন্টন বা পাকস্থলী। ঠিক এই নিচের অংশটুকু হচ্ছে ঘাসফড়িংয়ের পশ্চাৎ পোষনালী অথবা প্রোটোডিয়াম। তাহলে আমাদের এই যে আমরা জাস্ট একটা এই যে 100টার মধ্যে আমরা কি একটা নালী কিনেছি মাত্র, এই নালীটার মধ্যে তার এই প্রান্ত থাকে মুক্ত, ঠিক তার যে এই প্রান্ত তার থাকে মুক্ত এবং এই প্রান্ত থাকে বদ্ধ এবং এটা থাকবে খোলা। তার মানে এই যে এটাকে বলা হয় প্রান্ত, জাস্ট দুটোকে ভাগ করা হয়, এই পার্টটুকু এবং এই পার্টটুকুকে বলা হচ্ছে প্রান্তীয় অঞ্চল এবং এটাকে বলা হচ্ছে গোড়ার দিকের অঞ্চল। এবং এই পার্টে কিন্তু সব পথ কী হয়, সব পথ শোষণ হয়, তাই এটাকে বলা হয় প্রান্তীয় শোষণ অঞ্চল বা শোষণক্ষম অঞ্চল। এবং গোড়ার দিকে থেকে কী হয়, গোড়ার দিকে যেটা হয়, এখান থেকে কিছু পথ কী হয়, আবার ব্লাডে রিঅ্যাবজর্ব হয়, ঠিক আছে, ব্লাডে পুনঃশোষণ হয়, তাই এই পার্টটাকে বলা হচ্ছে আমাদের ক্ষরণশীল অঞ্চল। তাহলে প্রান্তীয় দিকের এই পার্টটাকে বলা হচ্ছে শোষণক্ষম অঞ্চল এবং গোড়ার দিকের এই পার্টটুকুকে বলা হচ্ছে ক্ষরণশীল অঞ্চল। তাহলে এখন দেখতে হবে আমাদের এই যে আমাদের পুরা জিনিসটা, সে কিন্তু হচ্ছে আমাদের হিমোলিম্ফ ভারসাম্য অবস্থা। তার মানে এই সাইডে কি থাকবে, হিমোলিম্ফ থাকবে, এই সাইডে হিমোলিম্ফ থাকবে, এই সাইডে হিমোলিম্ফ থাকবে। হিমোলিম্ফে কি থাকে, হিমোলিম্ফে থাকে পটাশিয়াম ইউরেট, পটাশিয়াম ইউরেট থাকবে, ওয়াটার
এবং থাকবে কার্বন ডাইঅক্সাইড এবং থাকবে কার্বন ডাইঅক্সাইড। এখন এরা কি হয়, এরা প্রান্তীয় অঞ্চল, যে প্রান্তীয় সংখ্যক অঞ্চলটা আছে এখান থেকে কি হয়, এখান থেকে অ্যাবজর্ব হয়, এর মাধ্যমে লুমেনে অ্যাবজর্ব হয়। দেন ঢুকে পড়লো পটাশিয়াম ইউরেট, দেন পানি, দেন কার্বন ডাইঅক্সাইড মিলে কি প্রডিউস করবে, প্রডিউস করবে আমাদের ফার্স্ট অফ অল পটাশিয়াম ইউরেট এবং কার্বন ডাইঅক্সাইড মিলে প্রডিউস করে পটাশিয়াম বাইকার্বনেট। এবং পানি কিন্তু আগে ছিল, এখনও আছে, পানি কিন্তু আগেও থাকে, এখনও প্রডিউস হয়। তাহলে কী প্রডিউস হবে, পটাশিয়াম বাইকার্বনেট এবং পানি প্রডিউস হবে। এবং এই যে পানি এবং পটাশিয়াম বাইকার্বনেট এটা প্রডিউস হলে এবং প্রডিউস হবে কোনটা, ইউরিক অ্যাসিড। এখন যেটা হয়, এই যে পটাশিয়াম বাইকার্বনেট এবং পানি এটা কিন্তু আবার হিমোলিম্ফে অ্যাবজর্ব হবে। বাট ইউরিক অ্যাসিডটা সে কিন্তু আমাদের কোথায় যাবে, এখান থেকে সে হচ্ছে এখান থেকে আবার সে পুষ্টি নালীতে ঢুকে যাবে। তাহলে মেনলি আমাদের শুষ্ক অঞ্চলে কী হয়, পানি, পটাশিয়াম ইউরেট, কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব হয়। প্রডিউস হবে কি, এখান থেকে বিক্রিয়া করে কী প্রডিউস হবে, পটাশিয়াম বাইকার্বনেট প্রডিউস হবে, পানি প্রডিউস হবে, ইউরিক অ্যাসিড প্রডিউস হবে। এখন এর মধ্যে যেটা হয় যে পানি এবং বাইকার্বনেট সে কিন্তু আবার পটাশিয়াম বাইকার্বনেট সে কিন্তু আবার হিমোলিম্ফে অ্যাবজর্ব হবে, সে কিন্তু আবার লুমেন থেকে হিমোলিম্ফে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। এবং এই যে উৎপন্ন হওয়া যে ইউরিক অ্যাসিড সে হচ্ছে পৌষ্টিক নালীর মধ্যে ঢুকে যাবে। এরপর যেটা হবে, এরপর ইউরিক অ্যাসিডটা সে কিন্তু মলের সাথে মিক্সড হয়ে সে কিন্তু বাইরে বের হয়ে যাবে। ওকে, তাহলে এখন এটা জাস্ট দেখা যাচ্ছে যে বুদ্ধি মানবী নালিকার গোড়ার অংশ নিঃসরণ বা ক্ষরণের জন্য এবং প্রান্ত অংশ কী করে, শ্বসনের জন্য অভিযোজিত। এবং এই যে মুক্ত প্রান্ত, দ্যাট মিনস মুক্ত বদ্ধ প্রান্ত, হ্যাঁ, জাস্ট এটা পড়তে জাস্ট এটা বললে হবে যে বদ্ধ প্রান্ত, হ্যাঁ, বদ্ধ প্রান্ত কী থাকে, এই যে বদ্ধ পাটটা কী থাকে, এই বদ্ধ পাটটা হচ্ছে সে কিন্তু বদ্ধ প্রান্ত এবং এটা কিন্তু কী থাকে, হিমোলিম্ফে ভাসমান থাকে। এই যে তাদের বদ্ধ প্রান্ত এই পার্টটা সে কী করে, হিমোলিম্ফে ভাসমান থাকে, পুরোটাই হিমোলিম্ফে ভাসমান থাকে। মেনলি এই যে বদ্ধ প্রান্ত বা মুক্ত, মেনলি বদ্ধ প্রান্তটা কী করে, বদ্ধ প্রান্ত রেখা আমাদের এই যে হিমোলিম্ফ থেকে কী করে, সে পানিকে অ্যাবজর্ব করে, কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করে এবং পটাশিয়াম ইউরেটকে অ্যাবজর্ব করে। ওকে, এবং এরপর যেটা হয়, এখান থেকে কী বিক্রিয়া হবে, এখান থেকে বিক্রিয়ার মাধ্যমে পটাশিয়াম বাইকার্বনেট, পানি এবং ইউরিক অ্যাসিড প্রডিউস করবে। এবং এরপর পানি এবং বাইকার্বনেট আবার অ্যাবজর্ব হবে, এটাকে বলা রিঅ্যাবজর্পশন বা পুনঃশোষণ। এখন এরপর যেটা হয়, এটা আবার হিমোলিম্ফে ফিরে যাবে, হিমোলিম্ফে ফেরার পর এই যেখানে প্রডিউস হয় ইউরিক অ্যাসিডটা কী হবে, সে হচ্ছে আমাদের পোস্টনালিকা অবরুটিকে পড়বে। এরপর কী হবে, এটা হচ্ছে আমাদের এখন এখানে ঢোকার পর যদি এর সাথে পানি মিক্স থাকে, পানিটা কিন্তু এখানে অ্যাবজর্ব হতে পারে। এবং ইউরিক অ্যাসিডটা কী জাস্ট এখান থেকে বললে হবে যে ইউরিক অ্যাসিডটা কী হবে, সে কিন্তু মলের সাথে মিক্সড হয়ে সে কিন্তু বাইরে নিষ্কাশিত হবে। তাহলে আমাদের পৌষ্টিক গহ্বরে এন্ট্রি করা যে ইউরিক অ্যাসিড সে হচ্ছে মলের সাথে মিক্সড হয়ে বাইরে নিষ্কাশিত হবে। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে জাস্ট দেখে রাখতে হবে যে মেইন প্রধান রচনা কোনটা, মালফিস নালিকা। এবং এই ফিগারটা মাস্ট, এটা কিন্তু আঁকাতে হবে, এই ফিগারটা কিন্তু মাস্ট, এটা কিন্তু আঁকাতে হবে। ওকে, এরপর যেটা হয় যে আমাদের কিছু আনুষঙ্গিক রচনাঙ্গ আছে, ইউরেট কোষ, জাস্ট নামগুলো বললে হবে, ইউরেট কোষ, ইরিকোষ গ্রন্থি, নেফ্রোসাইট এবং কিউটিকল। ডিরেক্টলি পরীক্ষার মধ্যে আসে যে আমাদের নিচের কোনটি ঘাসফড়িংয়ের আনুষঙ্গিক রচনাঙ্গ নয়। তাহলে এই চারটা বাদে যে কোনো একটা হলে সেটা হচ্ছে উত্তর। তাহলে এখান থেকে একটা পড়ে রাখতে হয় যে ইউরিকোষ, যে ইউরেট যে কোষ, মেনলি ফার্স্টে পড়তে হবে কোনটা রেচনাঙ্গ নয়, কোনটা রেচনাঙ্গ। এরও পড়তে হবে যে ইউরেট কোষ, এই যে ঘাসফড়িং বোর্ডে হয়তো চর্বি কোষ থাকে বা ফ্যাট বডি থাকে, এর মধ্যে কী থাকে, এই যে কোষের ভিতরে কে এন্ট্রি করে ইউরিক অ্যাসিড এবং ইউরিক অ্যাসিড জমা রাখতে পারে। দ্যাটস হয় এই কোষগুলোকে বলা হচ্ছে ইউরেট কোষ। তা যদি বলা হয় কোনটি ঘাসফড়িংয়ের ইউরেট কোষ হিসেবে কাজ করে, তার বডিতে থাকা চর্বি কোষ বা ফ্যাট বডি বা ফ্যাট সেল, এরা কী করে, ইউরেট কোষ কী করে, এরা হচ্ছে ইউরিক অ্যাসিডকে ভিতরে জমা রাখতে পারে। দ্যাটস হয় এদেরকে বলে ইউরেট কোষ, এবং এরা কিন্তু তার আনুষঙ্গিক রচনাঙ্গ। যে এরপর ইউরিকোষ গ্রন্থি, এখন যে পুরুষ যে ঘাসফড়িং এর একটা গ্রন্থি থাকে, এটাকে বলা হয় তার সহায়ক গ্রন্থি। এবং এখান থেকে কী হয়, এটা কিন্তু কী করে, আমাদের যে মেনলি যে কোনো প্রাণীর যে প্রডিউস হয়, যে স্পাম প্রডিউস হয়, তাহলে এই যে গ্রন্থি মেনলি কী করে, সে কিন্তু স্পামকে পুষ্টি পদার্থ সাপ্লাই দেয় বা পুষ্টি দেয়। এখন এই গ্রন্থিকে বলা হয়, এই গ্রন্থির মধ্যে ভিতরে আরেকটা গ্রন্থি থাকে, এটাকে বলে ইউরিকোষ গ্রন্থি। ওকে, এই যে ঘাসফড়িংয়ের মাশরুম গ্রন্থিকে বলা হয় সহায়ক গ্রন্থি, এর মধ্যে একটা গ্রন্থি থাকে, এটাকে বলা হয় ইউরিকোষ গ্রন্থি। এখন গ্রন্থির কাজ মেনলি কী করা, এখান থেকে মেনলি এনজাইম গঠিত করা, হরমোন গঠিত করা। ওকে, তাহলে এই যে ইউরিকোষ গ্রন্থি এটা মিলে কী করে, এটা হচ্ছে সে তাদের হিমোসিল থেকে ইউরিক অ্যাসিড জমা রাখে। এখন যখন সে কী করবে, যখন সে সঙ্গম হবে, দ্যাট মিনস যখন দুইটা মেল, একটা মেল এবং একটা ফিমেল ঘাসফড়িং অ্যাটাচমেন্ট হবে, তখন কী হবে, তখন তার শুকানোর সাথে বাইরে এই যে বজ্রপত্রটা নিষ্কাশিত হবে। এখন ন্যাপ্রোসাইট আসলে কোনটা, এই যে ঘাসফড়িংয়ের যে হার্ট বা হৃৎপিণ্ড, ঠিক এই হৃৎপিণ্ডের চারদিকে কতগুলা কোষ থাকে, এদেরকে বলে ন্যাপ্রোসাইট।
ঘাসফড়িংয়ের যে হার্ট ঠিক এর আশেপাশে কতগুলো কী থাকে, কতগুলো কোষ থাকে, দেখবো ন্যাপ্রোসাইট। এটা কিন্তু ঘাসফড়িং কী করে, এটা কিন্তু ঘাসফড়িংয়ের রেশন অঙ্গ হিসেবে কাজ করতে পারে। এরপর কিটিকল এখন মেলে যে ঘাসফড়িং লাইফের 3টে স্টেজ থাকে, ডিম, নিম্ফ, পূর্ণাঙ্গ প্রাণী। এখন ডিম ফার্স্টে যে জাইগোটটাকে বলা হচ্ছে ডিম, নিম বলতে কী বোঝায়, ডিম থেকে বের হবে বাচ্চাটাকে বলা হচ্ছে নিম, এবং এখান থেকে বের হবে পূর্ণাঙ্গ প্রাণী। এখন এই যে পূর্ণাঙ্গ বাচ্চা অবস্থা থেকে সে যখন বড় একটা ঘাসফড়িং হবে, তখন সে মানে কী করে, তার বডির নিচে কী করে, এখন নর্মাল নিম্ফ অবস্থায় সে মানে তার হিমোসিলে থাকা যে হিমোসিল থাকা যে বজ্র পদার্থ বা হিমোলাইম্ফে থাকা বজ্র পদার্থ তার যে বডির যে কিটিকল এর মধ্যে জমা রাখে। এখন যখন সে কী করবে, যখন সে খোলস মোচন করবে, খোলস মোচন করলে কী হবে, খোলস মোচন করলে তার খোলস মানে কাইটিন, এর নিচে থাকে কিটিকল, এর সাথে কিটিকলটা বাইরে বের হয়ে যাবে, কিটিকলটা কী হবে, তার বডি থেকে আলাদা হয়ে যাবে। তার মানে কী করে, তার কিটিকল তারা কিন্তু তার একটা আনুষঙ্গিক রেশন অঙ্গ। আচ্ছা, এখন হচ্ছে আমাদের যে মালপিজন নালিকা, মালপিজন বডি, আমাদের ক্ষেত্রে পাবে মালপিজন বডি, ঘাসফড়িংয়ের ক্ষেত্রে পাবে মালপিজন নালিকা। ওকে, তাহলে এটা এখান থেকে পড়বে, এবং আমাদের এইখান থেকে সংখ্যাটা খেয়াল রাখবি যে ঘাসফড়িংয়ের মালপিজন নালিকা কয়টা, মোটামুটি 100টার মতো থাকে, ঠিক আছে, 100টার মতো থাকে, হ্যাঁ। আর আমাদের ক্ষেত্রে থাকবে কয়টা, মোটামুটি 2 বৃক্ষ মিলে মোটামুটি 20 লক্ষর মতো থাকে। ওকে, এখান থেকে জাস্ট তোর যে সংখ্যাটা পড়াশোনা না, এর বাইরে কিছু লাগবে না, হ্যাঁ। তুই যখন চ্যাপ্টার 6 পড়লে তখন বুঝতে পারবি ডিটেলস। আচ্ছা, এখন দেখে হচ্ছে আমরা ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্র। আচ্ছা, তার আগে আমি একটা কথা বলি যে ঘাসফড়িংয়ের যে রেশন তন্ত্রের মধ্যে দেখবি কতগুলো দেখবি যে, এখন দেখবি যে আমাদের রেশন অঙ্গ মেনলি কোনটা, আমাদের মেইন রেশন অঙ্গ হচ্ছে ইউরিয়া। ঘাসফড়িংয়ের ক্ষেত্রে ইউরিক অ্যাসিড, যেহেতু আমাদের মেন রেশন অঙ্গ ইউরিয়া, দ্যাট মিনস আমাদেরকে বলা হয় ইউরিওটেলিক প্রাণী। তাহলে আমি একটা ফেজ নিয়ে তোকে দেখাই। তাহলে আমরা যারা স্তন্যপায়ী, তাহলে আমাদের ক্ষেত্রে দেখবি যে আমাদের মেইন রেশন পদার্থ কোনটা, ইউরিয়া। দ্যাটস আমাদেরকে বলে ইউরিওটেলিক প্রাণী। কিন্তু ঘাসফড়িংয়ের ক্ষেত্রে দ্যাট মিনস আর্থ্রোপোডার ক্ষেত্রে কী হবে, আর্থ্রোপোডার ক্ষেত্রে দেখবি এদের মেইন রেশন পদার্থ কোনটা, ইউরিক অ্যাসিড। তাই এটাকে বলা হয় সিমিলি কী প্রাণী বলা হয়, ইউরিকোটেলিক প্রাণী বলা হয়। কী বলা হয়, ইউরিকোটেলিক প্রাণী বলা হয়। পৌঁছে দেবো, ঠিক আছে। তাহলে এটা বুঝতে পারছি যে আমরা ইউরিওটেলিক বলতে কী বোঝায়, তারপর ইউরিকোটেলিক বলতে কী বোঝায়, তারপর আরেকটা দেখবি যে ইউরিকোটেলিক পাইলে নাম্বার 1, নাম্বার 2 দেখবি যেটা দেখবি ইউরিওটেলিক কোনটাকে বোঝায়, আমরা স্তন্যপায়ী প্রাণী, আমাদের মেন রেশন পদার্থ কোনটা, ইউরিয়া, তাই আমাদেরকে বলা হয় ইউরিওটেলিক প্রাণী বলা হয়। বাট আর্থ্রোপোডার ক্ষেত্রে এদের মেন রেশন পদার্থ কোনটা, ইউরিক অ্যাসিড, তাই এদেরকে বলা হয় ইউরিকোটেলিক প্রাণী বলা হয়। ওকে, এবং আবার দেখবি যে প্রাণী আছে, তাদের দেখবি যে কী হয়, মেইন রেশন পদার্থ কোনটা, অ্যামিনো অ্যাসিড, এবং তাদেরকে বলা হয় কী প্রাণী, তাদেরকে বলা হয় অ্যামিনোটেলিক প্রাণী। তাদেরকে বলা হচ্ছে কী প্রাণী, বলা হচ্ছে অ্যামিনোটেলিক প্রাণী। আশা করি এটা বোঝা গেছে। আচ্ছা, এরপর এখান থেকে মোটামুটি এগুলো পড়লাই না। আচ্ছা, এরপর যেটা সেটা ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্র। তাহলে এ পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা? ওকে, আচ্ছা, এরপর দেখ ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্র। হ্যাঁ, ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্র। আচ্ছা, এখন আমাকে বলতে হবে যে শ্বসন বলতে কী বোঝায়। যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় কী হয়, আমাদের কোষস্থ খাদ্যবস্তু কী হয়, জারিত হয় শক্তি প্রডিউস হয়, এটাকে বলা শ্বসন। এখন জারিত হবে কী লাগবে, অক্সিজেন রিসিভ করতে হবে, এবং এই যে কোষের মধ্যে অক্সিজেন ঢুকবে, এবং কোষ থেকে খাবারটাকে ভাঙার পর শক্তি প্রডিউস করার পর কী প্রডিউস হবে, কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হবে। তাহলে যে প্রকারে কী হয়, আমাদের কোষস্থ খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতি জারিত হয়, জারিত শক্তি প্রডিউস করে, এবং উপজ হিসেবে কী প্রডিউস হবে, কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে,
এই সেই প্রসেসটাকে বলা হচ্ছে আমাদের শ্বসন। ওকে, এখন বলতে হবে আমাদের মেইন শ্বসনাঙ্গ কোনটা। আমাদের মেইন শ্বসনাঙ্গ কোনটা? আমাদের মেইন শ্বসনাঙ্গ কোনটা? ট্রাকিয়া, ফুসফুস, ফুসফুস। ঠিক আছে, ফুসফুস আমাদের মেইন শ্বসনাঙ্গ, হ্যাঁ, মেইন শ্বসনাঙ্গ। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এখন দেখবে এই যে আমাদের শ্বসনতন্ত্র, এখানে অনেকগুলো পার্ট আছে। এটা কোথেকে শুরু হয় দেখবে, যেটা আমাদের নাসারন্ধ্র থেকে শুরু হয়। আমি আমাদেরটা আমি আগে বলি, তাহলে পরেরটা বুঝতে পারবি। হ্যাঁ, এটা কিন্তু ফার্স্টে আমাদের দেখবে যে আমাদের অক্সিজেন নেই, ফার্স্টে কী হয় সেটা আমার নাসারন্ধ্র। এখান থেকে কই যাবে? এখান থেকে নাসাগহ্বর যাবে। নাসারন্ধ্র বলতে কী বলছে? নাকের ফুলটাকে নাসারন্ধ্র। এখান থেকে নাকের ভিতরের যে ফাঁকা জায়গা, এটাকে বলা হয় নাসাগহ্বর বা বলা নাসিকা গহ্বর। নাসাগহ্বর গেল। এরপর যাবে কোথায়? নাসাগহ্বর যাবে কোথায়? এই যেমন নাকের পিছনে যেটা গলার একটা পার্ট আছে, ঠিক আছে, নাকের পিছনে গলার পোর্শনটাকে বলা হয় নাসাগহ্বর। কি বলা হয়? বলা হয় নাসাগহ্বর। ওকে, আচ্ছা, নাসা গলবিল কী বলা হয়? বলা হয় নাসা গলবিল। গলবিল মানে হচ্ছে গলা, ঠিক আছে। তাহলে নাকের পিছনে যে গলার যে পোর্শনটা, এটাকে বলে নাসা গলবিল। নাসা গলবিল। ওকে, এরপর দেখ নাসা গলবিলের পরে কী পাবি? নাকের নিচে তো মুখ, তাহলে কী পাবি এরপর? এরপর হচ্ছে আমাদের কী পাবি? মুখ গলবিল পাবি। তাহলে আমাদের মুখের পিছনে গলার পার্টটাকে বলা হয় মুখ গলবিল। এরপর মুখ গলার উপরে কী হবে? মুখ গলার উপর যে তৈরি হবে, মানে গলার পর আসবে কি? গলার পর আসবে আমাদের শ্বাসনালী বা ট্রাকিয়া। এরপর আসবে কি? শ্বাসনালী বা ট্রাকিয়া। শ্বাসনালী বা ট্রাকিয়া, ঠিক আছে। এটাকে ইংলিশে বলা ট্রাকিয়া, বাংলায় বলা শ্বাসনালী। দেন কি আসবে? এরপর দেখবি যে এই ট্র্যাকিয়াটা থেকে ভাগ হয়ে যাবে, রাইটে ভাগ হয়ে যাবে, লেফটে ভাগ হয়ে যাবে, ঠিক আছে। এই যে এটাকে বলা হচ্ছে ব্রঙ্কাস। কি বলা হয়? বলা হয় ব্রঙ্কাস। কি বলা হয়? বলা হয় ব্রঙ্কাস, ঠিক আছে, বলা হয় ব্রঙ্কাস, অথবা এটাকে বাংলায় বলা হয় প্রধান শ্বাসনালী। তাহলে কী হবে বলতো? এটা আমাদের ফার্স্টে ব্রঙ্কাসে ভাগ হয়ে গেল, রাইট এবং লেফট, রাইট এবং লেফট ব্রঙ্কাসে ভাগ হয়ে গেল, রাইট এবং লেফট ব্রঙ্কাসে ভাগ হয়ে গেল, ঠিক আছে। দেন রাইট এবং লেফট থেকে কী হবে? এখান থেকে আবার কতগুলো শাখা প্রশাখা বের হবে, এটাকে বলে ব্রঙ্কিওল। মনে রাখবি, ব্রঙ্কাস হচ্ছে যে বড় অংশটাকে বলে ট্র্যাকের পর যে বড় যে শাখাটাকে বলা হয় ব্রঙ্কাস। ব্রঙ্কাস থেকে আবার কিছু শাখা বের হয়, এই ছোটো ছোটো শাখাগুলোকে বলা হচ্ছে ব্রঙ্কিওল। যেমন দেখবে যে আর্টারি, আর্টারি বলতে কী বোঝায়? বড় ধমনীকে বলে আর্টারি এবং ছোটো ধমনীকে বলে আর্টারিওল। সেমভাবে ব্রঙ্কাস মানে বড় ব্রাঞ্চটাকে বলে ব্রঙ্কাস এবং ছোটো ব্রাঞ্চগুলোকে বলবে ব্রঙ্কিওল। এটুকু আশা করি বোঝা গেছে। ব্রঙ্কিওল, ঠিক আছে, ব্রঙ্কিওল। এখন দেখ ব্রঙ্কের উপর কী হবে? ব্রঙ্কিওলের পর এটা যাবে কোথায়? দেখ এটা যাবে হচ্ছে আমাদের যে যাবে কোথায়? অ্যালভিওলি যাবে, হ্যাঁ, অ্যালভিওলিতে যাবে, অ্যালভিওলিতে যাবে, ঠিক আছে। এটা আমাদের অ্যালভিওলিতে যাবে, অ্যালভিওলিতে যাবে, হ্যাঁ। আচ্ছা, এখন দেখে যে অ্যালভিওলিতে গেল, দেন ধর এরকম যে ফার্স্ট নাসারন্ধ্র, নাসারন্ধ্র, দেন নাসা গলবিল গেল, দেন হচ্ছে এটা ছিল মুখ গলবিলে গেল, দেন দেখবি যে শ্বাসনালী ট্র্যাক। এখন খেয়াল করবি যে এই যে আমাদের মুখ, তুই যে খাবার দিয়ে খাস, ঠিক আছে, তুই যে খাবার দিয়ে খাস, তাহলে আমাদের মুখ গহ্বরে কী নালী থাকে? একটা থাকে খাদ্যনালী, আরটা কি থাকে? আর থাকে শ্বাসনালী, ঠিক আছে। তাহলে কথা হচ্ছে যখন খাবার যখন খাস, খাবারটা কেন শ্বাসনালী ঢোকে না বল? খাবারটা ঢোকে না এই কারণে, যখন তুই খাবার, আমরা যখন কোনো কিছু খাই তখন গিললে কী হয়? একটা পদ্মা থাকে, এটা কী করে? এটা শ্বাসনালীর মুখে ঢেকে দেয়, ঢেকে দিলে কী হবে? খাবারটা হচ্ছে তখন শ্বাসনালী না ঢুকে যাবে কোথায়? সে খাদ্যনালী এন্ট্রি করবে, তখন সে খাদ্যনালী এন্ট্রি করবে, ঠিক আছে। তাহলে এই যে এই পার্টটা হচ্ছে ট্রাকিয়া, এটা হচ্ছে ট্রাকিয়া বা শ্বাসনালী। দেন এখান থেকে কী হবে? এটা এখানে যাওয়ার পর দুই ভাগ হবে, এই যে রাইট ব্রঙ্কাস, লেফট ব্রঙ্কাস। দেন এই যে রাইট ব্রঙ্কাস যাবে কোথায়? সে আমাদের রাইট ফুসফুসে এন্ট্রি করবে। লেফটটা যাবে কোথায়? লেফটটা হচ্ছে আমাদের লেফট ফুসফুসে এন্ট্রি করবে। এরপর দেখ এই যে আমাদের যে ব্রঙ্কাস, এটা আবার অনেকগুলো শাখা পোশাক ভাগ হয়ে যাবে, ছোটো শাখা পোশাক ভাগ হয়ে যাবে। এই ছোটো শাখাগুলোকে বলা হচ্ছে ব্রঙ্কিওল, ঠিক আছে। অনেকগুলো শাখায় ভাগ হয়ে যাবে, এটাকে বলা হচ্ছে ব্রঙ্কিওল। এখান থেকে অক্সিজেন যাবে কোথায়? সে যাবে কোথায়? অ্যালভিওলিতে যাবে, সে যাবে। আমি জাস্ট এই সাইডটা দেখালাম, ঠিক এখানেও সিমিলার, সেখান থেকে অ্যালভিওলিতে যাবে, হ্যাঁ। এখন অ্যালভিওলিতে অক্সিজেন গেল, অ্যালভিওলিতে অক্সিজেনটা গেল, এখন অ্যালভিওলির মধ্যে কী থাকে? এর আশেপাশে ব্লাড ভেসেল থাকে। এখন অক্সিজেন যাবে কোথায়? এখন সেইখান থেকে এরপর ব্লাড এন্ট্রি করবে, সে ব্লাডের মাত্রা যাবে কোথায়? পুরা বডির কোষে গিয়ে পৌঁছাবে। এখন কোষে কী থাকে? কোষের মধ্যে কী থাকে? স্টোরেজ থাকে গ্লুকোজ, গ্লুকোজটাকে ভাঙাবে, গ্লুকোজ মানে শক্তি প্রডিউস করবে, কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করবে। এখন কোষেতে কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হয়ে গেল, এখন এই আবার ব্লাডে ঢুকবে, ব্লাডের মাধ্যমে আবার কোথায় আসবে? আবার অ্যালভিওলিতে আসবে। দেন আবার সে অ্যালভিওলি থেকে ব্রঙ্কিওল, ব্রঙ্কাস, ট্রাকিয়া, মুখ গলবিল, নাসা গলবিল,
নাসা গহ্বর এবং নাসারন্ধ্র হয়ে পানি বের হয়ে আসবে। আশা করি প্রসেসটা বুঝতে পারছিস। এবং পুরা যে শ্বসন সিস্টেমটাকে দুইভাগে ভাগ করা হয়, একটা বলে বহি এবং অন্তঃশ্বসন। বহি বলতে কি বোঝায়, এটা কিন্তু তোকে আমি আমাদের এক্সপেক্টে বোঝাচ্ছি, ঠিক আছে। বহিঃশ্বসন বলতে কি বোঝায়, পরিবেশ থেকে বাতাস লাঙে এন্ট্রি করা, এটাকে বলা হচ্ছে, দেখ, পরিবেশ থেকে লাঙে এন্ট্রি করা এটাকে বলা হচ্ছে বহিঃশ্বসন, ঠিক আছে। আবার লাং থেকে পরিবেশে বের হয়ে যাওয়া কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা এটাকে বলা হয়, দেখ, এই যে এটাকে বলা হয়, দেখ, এটাকে বলা হচ্ছে বহিঃশ্বসন। তার মানে কি, পরিবেশ থেকে লাঙে কি বাতাস এন্ট্রি করে এবং লাং থেকে বাতাসটা পরিবেশে ব্যাক করা, এটাকে বলা হচ্ছে বহিঃশ্বসন। এখন খেয়াল কর যে ওই যে বলে শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন, তাহলে মনে রাখবি যে শ্বাস গ্রহণকে বলা হয় প্রশ্বাস, ঠিক আছে, এবং শ্বাস ত্যাগকে বলা হয় নিঃশ্বাস। বুঝতে পারছিস? তো শ্বাস গ্রহণটাকে বলা হচ্ছে আমাদের কি, শ্বাস গ্রহণটাকে বলা হচ্ছে আমাদের প্রশ্বাস এবং শ্বাস ত্যাগকে বলা নিঃশ্বাস। এটা আবার প্যাসেজ না যে শ্বাস গ্রহণ কোনটা, শ্বাস ত্যাগ কোনটা, ঠিক আছে। তাহলে শ্বাস গ্রহণটাকে বলা হচ্ছে প্রশ্বাস এবং শ্বাস ত্যাগকে বলা নিঃশ্বাস, ঠিক আছে। এখন দেখ যেটা হয়, তাহলে আমাদের এই যে পরিবেশ থেকে আমাদের লাঙে যে বায়ু সেটাকে বলা হচ্ছে আমাদের কি, আবার লাং থেকে পরিবেশের বায়ু যেটাকে বলা হচ্ছে আমাদের বহিঃশ্বসন। অন্ত বলতে কি বোঝায়, এই যে আমাদের একটুকে দেখলি যে আমাদের লাঙের যে অ্যালভিওলি থেকে যে আমাদের বায়ুটা অক্সিজেনটা কোথায় কোষে আসছে, আবার কোষ থেকে আবার লাঙে ব্যাক করছে, এটাকে বলা হয় অন্তঃশ্বসন। এটা কি বোঝা গেছে বল? ওকে, আচ্ছা, এখন দেখ ঘাসফড়িংয়ের ক্ষেত্রে তোর আজকে মেনলি পার্টটা পড়াবো, হ্যাঁ, মানে তোকে দেখবি যে ঘাসফড়িংয়ের রেশন তন্ত্রের পার্টটা পড়াবো, হ্যাঁ, মানে প্রসেসটা পার্টটা পড়লে প্রসেস একদম সহজ, এখান থেকে পার্টটা পড়ে রাখলে মানে প্রসেসটা একদম সহজ, হ্যাঁ। একটু কমপ্লিকেটেড, ঠিক আছে, একটু কমপ্লিকেটেড, হ্যাঁ, একটু কমপ্লিকেটেড। তাহলে আমি এটাকে দেখ মিশাই দিচ্ছি, এই পার্টটাকে আমি মিশাই দিচ্ছি, হ্যাঁ। দেখ, এখন হচ্ছে আমাদের যে ঘাসফড়িংয়ের ক্ষেত্রে তার যে বডি, হ্যাঁ, তার ধর এই যে একটা ঘাসফড়িংয়ের বডি, দেখ আমি আরেকটা পেজ নিই, ঠিক আছে, আমি আরেকটা পেজ তোকে আমি দেখাই, আমি হচ্ছে এখানে আরেকটা পেজ নিয়ে দেখাই। ধরলাম এটা ঘাসফড়িং, এটা ঘাসফড়িং মাথার দিক, এটা তার পিছনের দিক। এখন ধরলাম এটা ঘাসফড়িং মাথার পোর্শন, হ্যাঁ, মাথার পোর্শন। এখন যেটা হয় যে ঘাসফড়িংয়ের যে অলরেডি একদম ফার্স্টে পড়েছিলাম, ঘাসফড়িংয়ের বডিকে অসংখ্য অঞ্চলে ভাগ করা হয়। এটা হচ্ছে মস্তক অঞ্চল, এই পার্টটা হচ্ছে মস্তক অঞ্চল, দেন এই পার্টটা হচ্ছে বক্ষ অঞ্চল, এই পার্টটা হচ্ছে বক্ষ অঞ্চল, এবং যে এই যে পার্টটা পরের যে পার্টটা এটাকে বলা হচ্ছে উদর অঞ্চল, এটাকে বলা হচ্ছে উদর অঞ্চল। ওকে, আচ্ছা, এখন যে ঘাসফড়িংয়ের মোট শ্বাস, দেখ আমাদের হচ্ছে শ্বাসতন্ত্র আমার দুইটা, আমাদের নাকের মধ্যে নাসতন্ত্র মোট দুইটা, বাট ঘাসফড়িংয়ের ক্ষেত্রে কয়টা থাকবে, মোট 10 জোড়া, মোট 10 জোড়া থাকবে। এখন 10 জোড়ার মধ্যে দুইকে ভাগ করতে হবে যে 2 জোড়া এবং 8 জোড়া, ঠিক আছে, এই যে পেয়ার, পি ফর পেয়ার। আচ্ছা, এখন যেটা হয় যে এই যে ফার্স্ট যে 2 জোড়া, ফার্স্ট 2 পেয়ার, এটা হচ্ছে যে ঘাসফড়িংয়ের যে বক্ষকে 2-3 ভাগে ভাগ করা হয়, অগ্র মধ্য এবং অগ্রবক্ষ, মধ্যবক্ষ এবং পশ্চাৎবক্ষ, ঠিক আছে। এই যেটা অগ্রবক্ষ, মধ্যবক্ষ এবং পশ্চাৎবক্ষ, হ্যাঁ, এটাকে 2 ভাগে ভাগ করা হয়, 3 ভাগে ভাগ করা হয়। এই যে অগ্রবক্ষ, মধ্যবক্ষ এবং পশ্চাৎবক্ষ। এখন যেটা হয়, এই যে ঘাসফড়িংয়ের দেখ তার যে বক্ষ অঞ্চলের দেখবি যে এই সাইডে একটা থাকবে শ্বাসরন্ধ্র, এবং ঠিক ওই সাইডে আমি এটাকে ডট করে দেখাচ্ছি, ওই সাইডে থাকবে আরেকটা। মোট কয়টা থাকে, মোট 2 জোড়া, 2টা মানে 1 জোড়া, 2টা মানে কি থাকবে, 1 জোড়া থাকবে। সেমভাবে এই যে এই পোর্শনে, তাহলে এই দিকে একটা থাকবে শ্বাসরন্ধ্র এবং ওই দিকে থাকবে আরেকটা শ্বাসরন্ধ্র। ওকে, তাহলে কই থেকে বলে বলতে থাকবে, অগ্রপক্ষ মধ্যপক্ষের কি জাংশনে থাকবে 1 জোড়া, আরেকটা কই থাকবে মধ্যপক্ষ পশ্চিমবঙ্গ জাংশন থাকবে 1 জোড়া। তাহলে বাকি 8 জোড়া কই থাকবে, এখন তার যে উদরের মোট 11টা খণ্ড থাকে, উদরের মোট কয়টা, 11টা খণ্ডক থাকে। 11টা খণ্ডকের মধ্যে প্রত্যেকটা যে প্রথম দেখ 11টা খণ্ডকের মধ্যে প্রথম যে 8টা খণ্ডক আছে, প্রথম 8টা খণ্ড কি থাকবে, প্রথম 8টা খণ্ডক হচ্ছে মোট ধর এখানে 11টা খণ্ডক আছে, হ্যাঁ, দেখ তাহলে এই দিকে একটা থাকবে,
এই যে ফার্স্ট খণ্ডকে এদিকে একটা এদিকে একটা, সেকেন্ড খণ্ডকে আবার এদিকে একটা অপোজিট সাইডে আরেকটা, সেমভাবে এদিকে একটা অপোজিট সাইডে আরেকটা, সেমভাবে এখানে একটা অপোজিট সাইডে একটা, এভাবে সে কিন্তু মোট আটটাকে শ্বাসরন্ধ্র থাকে, মোট 8 জোড়া শ্বাসরন্ধ্র থাকবে। আশা করি বুঝতে পারছিস। মানে এখানে আমাদের উদরে যে 8টা খণ্ড 11টা খণ্ডক আছে, 11টা খণ্ডকের মধ্যে যে প্রথম 8টা খণ্ডকে 1 জোড়া করে শ্বাসরন্ধ্র থাকবে। ওকে, আচ্ছা এখন একটু আগে যে বলা হচ্ছে ঘাসফড়িংয়ের যে শ্বসন যে প্রসেস, এটা ঘাসফড়িং হোক বা আমাদের ক্ষেত্রে হোক, ঠিক আছে। শ্বসন প্রসেস বলতে কী বোঝায়? শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগ। শ্বাস গ্রহণটাকে বলা হচ্ছে কি? শ্বাস গ্রহণটাকে বলা হচ্ছে তোর প্রশ্বাস, শ্বাস ত্যাগকে বলা নিঃশ্বাস। তাহলে আমাদের ক্ষেত্রে কী হয়? আমাদের নাসারন্ধ্র এখান থেকে কী হয়? আমরা এটা দিয়ে আমরা শ্বাস গ্রহণ করি, শ্বাস ত্যাগ করি। বাট ঘাসফড়িংয়ের ক্ষেত্রে কী হয়? ঘাসফড়িংয়ের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমাদের দেখবি সে তাহলে এখান থেকে যেটা দেখা যাচ্ছে, দেখ আমাদের যে প্রথম যে 2 পেয়ার, এটাকে বলা হয় তো নিঃশ্বাসী প্রশ্বাসী শ্বাসরন্ধ্র, আমরা শ্বাস এখান থেকে রিসিভ করে, এবং নেক্সট যে 8 পেয়ার, এটাকে বলা হচ্ছে, এদেরকে বলা হচ্ছে নিঃশ্বাসী শ্বাসরন্ধ্র। নিঃশ্বাসী বলতে কী বোঝায়? এর মাধ্যমে শ্বাস ত্যাগ করে। এখন এই যে শ্বাসরন্ধ্রটা, এটাকে হচ্ছে বাইরে থেকে একটা ছিদ্র দেখতে পারবি, বাট এটা দেখবি যে এটা মেনলি প্যাটার্নটা কেমন হয়, দেখতে মেনলি কেমন হয়, ঠিক আছে। দেখ তুই যখন এটা দেখবি এরকম, হ্যাঁ, দেখবি যে এরকম, ঠিক আছে। মানে বাইরে থেকে জাস্ট ছিদ্র দেখতে পাবি, বাইরে থেকে জাস্ট ছিদ্র পাটটা দেখতে পারবি, ঠিক আছে, জাস্ট ছিদ্র পাটটা দেখতে পারবি, ঠিক আছে, জাস্ট ছিদ্র পাটটা দেখতে পারবি। কিন্তু দেখবি যে এটা কিন্তু মেনলি কারণটা এরকম হয়, হ্যাঁ, উপর থেকে জাস্ট ছিদ্রটাকে দেখতে পারবি। আচ্ছা এখন দেখ তাহলে এই যে ছিদ্রটাকে বলে স্পাইরাকল। এটা কিন্তু ছিদ্রটা কিন্তু খোলা এরকম না, খোলা থাকে না, এই কিন্তু একটা পর্দা দ্বারা কাভার করা থাকে। এই পর্দাটাকে বলা হয় কী পর্দা? এটাকে বলা হয় পেরিট্রিম পর্দা। এই পর্দাটাকে বলা হয় কী পর্দা? এই পর্দাটাকে বলা হয় পেরিট্রিম পর্দা। ওকে, এই পর্দাটাকে বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে পেরিট্রিম পর্দা। একটা পর্দা কাভার করা থাকে, এই পর্দাটাকে বলা হচ্ছে পেরিট্রিম পর্দা। ঠিক আমাদের সাথে একই রকম। এরপর যেটা হয়, দেখা যাবে যে আমাদের যে নাসারন্ধ্র, এর মধ্যে কিছু লোম থাকে। এখন লোমের মেনলি কাজ কি? যখন বাড়িতে কোনো কী থাকে, ধুলাবালি থাকে, হ্যাঁ, এরা কী করে? এটা কিন্তু লোমে গিয়ে আটকায়, নাকের লোমে গিয়ে আটকায়, ঠিক আছে। এবং আমাদের নাক কী করে বলতো? আমাদের ধর ঠান্ডা বায়ু আসছে, আমাদের নাক কী করে? বায়ুটাকে দেখবি যে কী করে, শীত দেখবি যে একটু গরম করে ফেলে, ঠিক আছে। ঠিক এক্ষেত্রে তাই দেখবি যে যদি বাইরে থেকে ধুলাবালি থাকে, এ কী করবে? এখানে গিয়ে আটকা হবে। এই যে এটাকে বলা হয় পরিস্রাবণ যন্ত্র, যেরকম সেখানে বাইরেটাকে ছাঁকনি করে, ছাঁকনি মানে বলা হয় পরিস্রাবণ, ঠিক আছে। আচ্ছা এরপর যেটা হয়, যেটা হয়, এই যে আমাদের দেখবে যে ফার্স্ট অফ অল আমরা কী পেলাম? একটা স্পেরাকল পেলাম। ফার্স্ট আমরা একটা স্পেরাকল পেলাম, এটা স্পেরাকলটা। দেন এই পাটা তার নাসা গহ্বর, ঠিক আছে, একটা গহ্বর পার্সস, ঠিক আছে। এর মধ্যে কী থাকে? এর মধ্যে থাকবে পরিশ্রম দ্বন্দ্ব থাকবে। এর মধ্যে কাজ কি? এখানে গিয়ে ধুলাবালি আটকায়, ধুলাবালি আটকানোর পরে কী হয়? বায়ুটা কী হয়? বায়ুটা ছাঁকনি হয়, ঠিক আছে, বায়ুটা ছাঁকনি হয়। এরপর যেটা হয় যে এরপর একটা পর কী থাকে? ডায়ালেট থাকে। এটাকে বলা হচ্ছে অ্যাট্রিয়াম। কী বলা হয়? এটাকে বলা হচ্ছে অ্যাট্রিয়াম। এখন দেখবে আমাদের যে আমাদের হার্টের যে উপর যে পোর্শন দুইটা, উপর যে প্রকোষ্ঠ, যেটাকে বলা হয় অ্যাট্রিয়াম বলা হয়, ঠিক আছে। তাহলে অ্যাট্রিয়াম পার্ট দুইখানে পাবি, আমাদের হার্টের পার্ট আবার এখানেও আসছে, তাহলে এটাকে বলা হয় অ্যাট্রিয়াম, ঠিক আছে। এই যে আমাদের হার্টের যে 4টা প্রকোষ্ঠ, আগে দিয়ে দেখাচ্ছিলাম, হার্টের যে 4টা প্রকোষ্ঠ, 4টা প্রকোষ্ঠের উপর দুটোকে বলা হয় অ্যাট্রিয়াম বা অলিন্দ, নিচে দুটোকে বলা হয় ভেন্ট্রিকল বা নিলয়। ওকে, আচ্ছা এটা হয়ে গেলে এই যে এটাকে বলা হচ্ছে আমাদের কি? অ্যাট্রিয়াম, ঠিক আছে। এখন অ্যাট্রিয়ামের পর ঠিক আছে, এই যে একটা পর দেখবো যে এরকম হয়, হ্যাঁ, এই যে এটাকে বলা হচ্ছে কি? কপারটিকা। অ্যান্ড কপারটিকার কাজ কি? কপারটিকার কাজ কী করা? বায়ুকে একমুখী করা। আগেরটার মতো যে কোনো কপারটিকার কাজ একই রকম, বায়ুকে হচ্ছে একমুখী করা, যার ফলে কী হয়? বায়ু অনলি কী হয় বলতো? অ্যাট্রিয়াম থেকে এদিকে মুভ করতে পারে, সে আবার ব্যাক করে এদিকে আবার চলে আসতে পারে না, ঠিক আছে। ওকে, তাহলে এখান থেকে জাস্ট কভারটাকে দেখলি, অ্যান্ড কভারটাকের পর সে কী হয়? দেখ এই যে কভারটাকে তৈরি হয়ে গেল, দেন আবার কি সে দেখবে সে কী হয়ে যাবে? এরকম দেখবে যে বাজ হয়, দেখবে যে পার্ট হয়ে যাবে, ঠিক আছে, এরকম পার্ট হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা এখন যে এই কিন্তু 8 নল, হ্যাঁ, এই কিন্তু 8 নলের মতো হয়ে যাচ্ছে, দেখ নল শেপ, ঠিক আছে। এই যে আমাদের এতক্ষণ বললাম আমাদের ট্রাকিয়া, মেনলি যে আমাদের যে নাক, দেখ আমাদের নাকের আসন্ধ্র, সেইটা দেখ এর সাথে মিলাই পড়া, আমাদের নাকের আসন্ধ্র, যে নাসা গহ্বর, এই যে আমার নাকের লোম, ঠিক আছে, এই যে গহ্বর মানে অ্যাট্রিয়াম, হ্যাঁ, বাট আমাদের নাকে কোনো কপারটিকা থাকে না। তারপর দেখি যে ট্রাকিয়া, ঠিক আছে। এখন আমাদের ট্রাকিয়া দেখবি যে কী হয়? তার মধ্যে কিন্তু সি শেপ কাটলেজ থাকে। আমাদের ট্র্যাকের মধ্যে কী থাকে? সি শেপ কাটলেজ থাকে। দেখ এটা কিন্তু কাইন্ড অফ সির মতো। এখন ট্র্যাকের মধ্যে যে কাটলেজ থাকার সুবিধাটা কী? নর্মালি বেলুনকে ফুলালে কী হয়? সে ফুলে যায়, অনেক বেশি ফুলে যায়, ঠিক আছে, অনেক বেশি ফুলে যায়,
বুঝতে পারছিস? ধর একটা বেলুন, ধর একটা এরকম নলাকার বেলুন, ঠিক আছে? এর বাইরে কোনো দেখবি যে কোনো আলাদা স্ট্রাকচার নাই, জাস্ট নলাকার বেলুন, ঠিক আছে? জাস্ট নলাকার বেলুন, হ্যাঁ? ধর এটাকে বাইরে থেকে যখন ফুলাবি, যখন এটা বাইরে থেকে ফুলাবি, দেখবি যে কী হবে, দেখবি যে এসে এভাবে ফুলে যাবে। আবার যখন বাইরেটাকে বের করলে কী হবে, সে দেখবি চুপসে গেছে, ঠিক আছে? এখন আমাদের যে ট্রাইকে সিশেপ যে আমাদের যে কার্টিলেজ ট্রাইকে থাকে, এর কাজ কি? এর কাজ যখন বায়ু এখানে এন্ট্রি করবে, এটাকে বেশি ফোলা থেকে প্রিভেন্ট করবে, এবং এটাকে যখন বায়ু বের হয়ে যাবে এখান থেকে, এটাকে সুপসারণ থেকে প্রিভেন্ট করবে। এটুকু আশা করি বোঝা গেছে। তাহলে এই যে ট্রাইকের মধ্যে ঠিক আছে, দেখ এই যে ট্র্যাকের মধ্যে যেটা বললাম, যে এই যে আমাদের যেটা মোটা, দেখ এই যে খেয়াল কর, যে ট্র্যাকের অন্তস্থ গহ্বর দিয়ে বায়ু প্রবাহিত হয়। দ্যাট মিনস এই যে যদি ট্র্যাকে হয়, এর মধ্যে দিয়ে কী হবে, এর মধ্যে দিয়ে বায়ু প্রবাহিত হবে, ঠিক আছে? এখন যখন যে বায়ু যখন এন্ট্রি করে, সে কিন্তু অনেক বেশি ফুলতে পারে, আর বায়ু প্রবাহিত কী হতে পারে, চুপসে যেতে পারে। এখন যেটা হয় যে এই যে মোটা যে পর্দাটা, হ্যাঁ, এই যে মোটা যে বললাম, আমাদের ক্ষেত্রে থাকে সি শেপ কার্টিলেজ, ঠিক আছে? কিন্তু এদের ক্ষেত্রে কী থাকবে, এদের ক্ষেত্রে কি হয়, এই যে মাসেল লেয়ারটা, তার আগে একটা কথা বলে দেখ, যে এইটা যে ট্রাইকিয়া পার্টটা, হ্যাঁ, এটাকে কিন্তু মোটামুটি দেখ ওই যে আগেরটার মতো একটু আগে দেখছিস, যে ওই যে আমাদের যখন পড়ছিলি যে মালফিস নালিকা, এটা কাটার পর কী পাইছিলি, একটা বেসমেন্ট মেমব্রেন পাইছিলি, একটা এপিথেল সেল পাইছিলি, এবং একটা গহ্বর পাইছিলি, ঠিক আছে? ঠিক একই রকম, ঠিক সেম। দেখ এই যে আমাদের এই যে বাইরের যে পার্টটা, এটাকে বলা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন, ঠিক আছে? দেখ আমি এটাকে লিখি, দেখ জাস্ট আমি যে এটাকে কাট করলাম, হ্যাঁ? এই ছবিটাকে বুঝতেছ কিনা বল, এই ছবিটাকে বুঝতে পারছিস? শ্বাসতন্ত্র, এর মধ্যে কী আছে, অ্যাট্রিয়াম আছে, দেন ট্রাকিয়া, ঠিক আছে? এখন এই যে ট্রাকের মধ্যে জাস্ট আমি এটাকে দেখ একটু বড় করি, হ্যাঁ, জাস্ট এই পার্টটাকে একটু বড় করে, ঠিক আছে? জাস্ট আমি এই পার্টটাকে বড় করতেছি, দেখ এই পার্টটাকে বড় করতেছি। এখন বড় করলে কী হবে, বড় করলে দেখবি যে এর মধ্যে, দেখ তার মধ্যে এদিকে এই যে এর মধ্যে আছে, এই পার্টটা এদিকে আছে, এবং এখানে আছে লুমেন বা গহ্বর, ঠিক আছে না? এই পার্টে আছে লুমেন বা গহ্বর, ঠিক উপরেটা পারছিল, জাস্ট আমি নিচের টাকাইছি, হ্যাঁ, এখন দেখ যেটা হয়, যা উপরটা তার সমস্যা নয়। এখন যেটা হয়, যে এই যে এটাকে বলা হয় বেসমেন্ট মেমব্রেন। বেস মানে ভিত্তি। বেস বলতে কী বোঝায়, কারণ এর মধ্যে সকল সেল কী করবে, রেস্ট করে আছে, এর মধ্যে সকল সেল অবস্থান করছে, এটাকে বলা আছে বেসমেন্ট মেমব্রেন, বা ভিত্তিঝিল্লি, মানে কোষের ভিত্তি বা কোষের বেস, তাই এটাকে বলা হচ্ছে কি, তাই এই পার্টটাকে বলা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে কি, বেসমেন্ট মেমব্রেন, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন, ঠিক আছে? আচ্ছা, এরপর যে এটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে আমাদের কি, এপিথেলিয়াল কোষ। এপিথেলিয়াল বলতে কী বোঝায়, এপিথেলিয়াল বলতে বোঝায় আবরণী কোষ, কোষ বলতে বোঝায় আবরণী কোষ, ঠিক আছে? এপিথেলিয়াল কোষ বলতে কী বোঝায়, এপিথেলিয়াল কোষ বলতে বোঝায় আবরণী কোষ, ওকে। আচ্ছা, এরপর আরেকটা লেয়ার থাকে, এই লেয়ার থেকে ভিতরের দিকে, এটাকে বলা হচ্ছে ইন্টিমা, ঠিক আছে? তাহলে ফার্স্ট অফ অল কি, বেসমেন্ট মেমব্রেন, দেন এই যে সেলগুলোকে বলা আবরণী কোষ, দেন এই লেয়ারটাকে বলা হয় ইন্টিমা। এটা অবশ্যই বুঝতে পারছিস। বাট ট্যাগের ক্ষেত্রে কী হয়, ইন্টিমা যে পোর্শনটা, এটা কিন্তু কী হয়, অনেক মোটা থাকে, অনেক মোটা থাকে। এটা খেয়াল কর, যে ট্র্যাকের অন্তস্থ গহ্বর দিয়ে বায়ু প্রবাহিত হয়, ঠিক আছে? এর অন্তস্থ গহ্বর দিয়ে বায়ু প্রবাহিত হয়, এখন বায়ু প্রবাহিত কী হতে পারে, সে কিন্তু অনেক বেশি ফুলতে পারে। এখন বায়ু প্রবাহিত কী হতে পারে, সে কিন্তু অনেক বেশি চুপসে যেতে পারে। এজন্য কী হয়, সে যাতে না চুপসে যায় বা না প্রসারিত হয় বেশি, তাই কী হয়, এই যে অ্যান্টিমা পার্টটা কী হয়, পুরু হয়, ঠিক আছে? কিছুটা বরাবর পুরু হয় কী হয়, আংটির মতো শেপ তৈরি করে। এই যে আংটির মতো গঠন তৈরি করে বা বলয় তৈরি করে, এটাকে বলা হচ্ছে টেনিডিয়া। আশা করি বুঝতে পারছিস। তাহলে তোকে যদি বলা হয় যে ইন্টিমা পুরো হয় কী হয়, টেনিডিয়া হয়। এর কাজ কি, যে বাতাসের সারফাস ফেলে টেনিডিয়াকে চুপসে থেকে প্রিভেন্ট করে, এবং যখন বেশি বাতাস এন্ট্রি করে, এটাকে বেশি প্রসারিত করতে বাধা দেয়। ওকে, তাহলে এই পর্যন্ত কি বোঝা গেছে কিনা? এই যেটাকে বললাম, যে আমাদের এই যে বেসমেন্ট নাম্বার 1কে বেসমেন্ট ভিত্তিপদ্মা, এপিথেলিয়াল কোষ, এবং এরপর থাকবে ইন্টিমা। এপিথেলিয়াম বলতে বোঝায় আবরণ,
এটা বলতে বোঝায় আবরণ। ঠিক আছে, তাহলে আমি একটা আবার এখানে আঁকি দেখ। তাহলে এই যে ফার্স্ট অফ অল এই যেটাকে বলা হয় বেসমেন্ট মেমব্রেন বা ভিত্তি পর্দা। ঠিক আছে, এরপর থাকবে আবরণী কোষ বা এপিথেলিয়াল, একটাকে বলে আবরণী কোষ, সবগুলোকে বলা হয় এপিথেলিয়াল বলা হয় একত্রে সবগুলোকে। ঠিক আছে, আর বাইরে থাকবে কোনটা, আর বাইরের দিকে থাকবে এই যে বাইরে থাকবে ইন্টিমা। ইন কেস অফ ট্রাকিয়া এক্ষেত্রে কী হয়, এই পার্টটা কী হয়, সে পুরু হয়। পুরু হয়ে কী হয়, আংটির মতো বল তৈরি করে, তখন সেটাকে বলা হচ্ছে আমাদের টেনিডিয়া। টেনিডিয়ার সুবিধা কি, যদি বলা হয় যে কোনটির কারণে ঘাসফড়িংয়ের ট্র্যাকের সুপ সাজে না, কী বলতে হবে টেনিডিয়া। উত্তর হবে টেনিডিয়া। এর ফলে কী হয়, ঘাসফড়িংয়ের ট্র্যাকের সুপ সাজে না অথবা বেশি প্রসারিত হয় না। ওকে, এরপর এরপর তাহলে এখন তাহলে এই পর্যন্ত কি বেসিকটুকু বুঝতে পারছিস কিনা বল। আচ্ছা, এখন যেটা হয় যে এই যে একটুকে দেখলাম যে আমাদের কী থাকে, তার ঘাসফড়িংয়ের যে সামনের দিকে থাকে কয়টা, 2 জোড়া, এবং পিছিয়ে থাকবে 8 জোড়া। এখন এই যে 2 জোড়া এবং 8 জোড়া, এটা কিন্তু এটা কি আলাদা না? আলাদা না। এটা কী হয়, এটা হচ্ছে বোর্ডের ভিতরে ঢুকে এটা আবার কী হয়, একে অপরের সাথে কানেক্টেড হয়ে যায়। ঠিক আছে, ধর আমি ছবি একটা এখানে আঁকাই, হ্যাঁ, ধর আমি এখানে ছবি আরেকটা আঁকাই। ধর এই যে তার কী ছিল মেনলি, ধর তার ঘাসফড়িংয়ের ধর রাইট সাইড। ঠিক আছে, ধর এটা তার রাইট সাইড, হ্যাঁ, জাস্ট আমি একদিকের টাকাচ্ছি, ঠিক আছে, জাস্ট আমি একদিকের টাকাচ্ছি। হ্যাঁ, ধর এই যে এটা তোর এটা হচ্ছে বক্ষদেশীয়, দ্যাট মিনস আমাদের এটা হচ্ছে কি, এটা প্রশ্বাসী শ্বাসতন্ত্র, দেন পরেরটা হচ্ছে কি নিঃশ্বাসী শ্বাসতন্ত্র। আমি হচ্ছে একদিকের টাকাচ্ছি, হ্যাঁ, জাস্ট আমি একদিকের টাকাচ্ছি, এটাকে একদিকের টাকাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এরপর থেকে এখানে যেটা হয় যে এরা আবার কী করে, এরা আবার দেখবি যে এরা কিন্তু বোর্ডের বাইরে দেখা যাচ্ছে এরকম, বাট এরা বোর্ডের ভিতরে ঢুকে কী করে, তারা বোর্ডের ভিতরে ঢুকে দেখবে যে একে অপরের সাথে অ্যাড হয়, এর সাথে অ্যাড হতে পারে, আবার এর সাথে অ্যাড হতে পারে, আবার এর সাথে অ্যাড হতে পারে। এটা কিন্তু কী হয়, কানেক্টেড থাকে, বোর্ডের ভিতরে কানেক্টেড থাকে। ঠিক আছে, ঠিক অপোজিট সাইড যেগুলো আছে সেটা কিন্তু কী থাকে, একে অপরের সাথে কানেক্টেড থাকে, তারা কিন্তু একে অপরের সাথে কানেক্টেড থাকে। আসলে এটুকু বোঝা গেছে। এই যে দেখ বক্ষদেশীয়, দুইটা একদিকে দেখানো হয়েছে। এই দেখ, এটা হচ্ছে উদরকটা 4টা, যে 1 2 3 4 5 6 7 8। এরা আবার দেখবে যে একে অপরের সাথে অ্যাটাচ। ঠিক আছে, এরা আবার একে অপরের সাথে অ্যাটাচ। হ্যাঁ, এখন এই ছবিটা জাস্ট বুঝতে হবে তোর যে এটা হচ্ছে ঘাসফড়িং পৃষ্ঠীয় দিক, এটা অঙ্কীয় দিক। ঠিক আছে, এখন এই যে এদেরকে বলা হয় ট্রাইকেল কাণ্ড। হ্যাঁ, দেখবি যে এই যে যেটা বলা হয়, দেখবি যে তার যে ঘাসফড়িংয়ের ধর এটা যদি পেটের দিক হয়, তার পিঠের দিকে থাকবে দুইটা কি থাকবে, ট্রাইকেল, লম্বা ট্রাইকেল থাকবে, এদেরকে বলা হয় ট্রাইকেল কাণ্ড। ঠিক আছে, এটার পিছের দিকে থাকবে 2টা, তার অঙ্কের দিকে থাকবে 2টা, এবং তার পাশে কটা থাকবে, তার পাশে মানে এদিকে একটা থাকবে, ওইদিকে একটা থাকবে। এটা কি বোঝা গেছে কিনা বল। তাহলে উপরে থাকবে 2টা ট্রাইকেল কাণ্ড, লম্বা ট্রাইকেল কাণ্ড থাকবে, নিচে থাকবে 2টা, এবং পাশের মধ্যে এই দিকে পাশে একটা এবং ওই দিকের পাশে একটা। আশা করি বোঝা গেছে ট্রাইকেল কাণ্ড কোনটা আসলে। আচ্ছা, এখন এই যে ঘাসফড়িংয়ের ট্রাকিয়া, সেটা কিন্তু তার পুরা বডিতে জালের মতো ছড়ায় থাকে, যদি বলা হয় কোনটি ঘাসফড়িংয়ের প্রধান শ্বসনাঙ্গ, কী বলা হবে, ট্রাকিয়া হচ্ছে ঘাসফড়িংয়ের কি প্রধান শ্বসনাঙ্গ। ঠিক আছে, এটা তো পুরা বডি কী থাকে, জালের মতো ছড়ায় থাকে। হ্যাঁ, এটা কিন্তু এমসিকিউতে আসে, ঠিক আছে, আর জালের মতো ছড়ায় থাকে। হ্যাঁ, আচ্ছা, এরপর যেটা দেখবি যে আমাদের এর যে প্রাচীর বা ওয়াল, সে 3 স্তর বিশিষ্ট হয়, মাত্র বলছে ভিত্তিচিল্লি, তারপরটা হচ্ছে যে এপিথেলিয়াম, তারপরটা হচ্ছে কি ইন্টিমাটা কী হয়, পুরু হতে পারে। ট্রাইকেল ইন্টিমা পার্টটা পুরু হয় সুবিধাটা কি, এটি বেশি ফোলা অথবা বেশি সুপশন থেকে প্রিভেন্ট করতে পারে। ওকে, এবং এই যে জালের মতো ট্র্যাকে থাকলেও তার বডির যে পৃষ্ঠের বরাবর থাকবে 2টা, লম্বা ট্র্যাকে থাকে, এবং অঙ্কের বরাবর থাকবে 2টা, এবং পাশের বরাবর থাকবে 2টা, ডান পাশে একটা, বাম পাশে একটা। এদেরকে বলা হচ্ছে ট্রাইকিয়াল কাণ্ড। এই যে দেখ, তাহলে উপর দিকে থাকবে কয়টা, এদিকে বলা হয় পৃষ্ঠে অনুদৈর্ঘ্য বলতে কী বোঝায়, সে দৈর্ঘ্য বরাবর থাকবে, হ্যাঁ, দৈর্ঘ্য বরাবর থাকবে, এদেরকে বলা হয় পৃষ্ঠীয় অনুদৈর্ঘ্য। ঠিক আছে, পৃষ্ঠে অনুদৈর্ঘ্য বলা হচ্ছে। হ্যাঁ, অঙ্কীয় অনুদৈর্ঘ্য বলতে কী বোঝায়, সেটা অঙ্কীয় দিকে এবং তারপর দৈর্ঘ্য বরাবর থাকবে, এদেরকে বলা হবে কি অঙ্কীয় অনুদৈর্ঘ্য ট্রাইকেল কাণ্ড। দেন কি থাকবে, থাকবে পাশেও ট্রাইকেল কাণ্ড, এদিকে একটা, বডির এই সাইডে একটা এবং ওই সাইডে একটা, এবং এরা কিন্তু এর সাথে আবার অ্যাটাচ, আবার এর সাথে অ্যাটাচ, আবার এর সাথে অ্যাটাচ, আবার দেখবি এই যে
দুটোতে পৃষ্ঠীয়, একটা অঙ্কে একটা পৃষ্ঠ, একটা অঙ্কীয় আর একটা যে পৃষ্ঠীয়, ঠিক আছে, একটা অঙ্কীয় যে একটা পৃষ্ঠীয়, এরা আবার এর সাথে অ্যাটাচ। এদেরকে বলা হবে কি অনুপ্রস্থ ট্রায়াঙ্গেল কাণ্ড, এদেরকে বলা হবে অনুপ্রস্থ ট্রায়াঙ্গেল কাণ্ড। তাহলে এ এর সাথে আবার এ অ্যাটাচ, এর সাথে আবার এ অ্যাটাচ, এদেরকে বলা হবে অনুপ্রস্থ ট্রায়াঙ্গেল কাণ্ড। তাহলে যদি বলা হয় কী কী থাকবে, থাকবে হচ্ছে এক জোড়া থাকবে কি পৃষ্ঠীয় অনুদৈর্ঘ্য, এক জোড়া অঙ্কীয় অনুদৈর্ঘ্য, এক জোড়া পার্শ্বীয়, দুই পাশে মানে এইদিকে একটা ওইদিকে একটা। আবার অনুপ্রস্থ বলতে কি বোঝায়, প্রস্থ ব্যাপারটা, এটাতে দৈর্ঘ্য এটাতে প্রস্থ, প্রস্থ ব্যাপার মানে কি, তার এই যে তার যে পৃষ্ঠীয় এবং অঙ্কীয় এটা আবার অ্যাটাচ, এটাকে বলা হচ্ছে আমাদের অনুপ্রস্থ ট্রায়াঙ্গেল কাণ্ড। আশা করি বোঝা গেছে পর্যন্ত। দেখে যেখানে আমার সব কিছু লেখা আছে, দেখে ট্রাকের মাধ্যমে কী হয়, পুরো বডিতে কী হয়, শ্বসনে গ্যাস পরিবহন হয়, ঠিক আছে, এগুলো কাজ এমনিতেই পারবি, হ্যাঁ এগুলো কাজ এমনিতেই পারবি, দেখে সবগুলো কিন্তু এখানে লেখা আছে, যা বলছি সব কিন্তু এখানে লেখা আছে, ঠিক আছে। আচ্ছা এখন দেখা হচ্ছে বায়ুতলী, হ্যাঁ দেখ ট্রাইকে যে পোষণটা আছে, ট্রাইকে পোষণটা কী হতে পারে, সেখানে জায়গায় জায়গায় প্রসারিত হতে পারে, প্রসারিত হবে বায়ুতলী, হ্যাঁ প্রসারিত হওয়ার পর হবে বায়ুতলী হবে, হ্যাঁ। আচ্ছা এখন তো এই ছবিটাতে খেয়াল কর, দেখ এই ছবিটা দেখতে যে আমাদের ফার্স্টে এটা হচ্ছে তার কি শ্বাসতন্ত্র, দেন পাবি তুই এখানে থাকবে, দেখ থাকবে তার হচ্ছে থাকবে পরিশ্রমণ তন্ত্র, দেন এখানে পাবি অ্যাট্রিয়াম পাবি, দেন দেন তোর হবে ট্রাকিয়া, তার আগে থাকবে কি, তার আগে থাকবে কভারটিকা। কভারের কাজ কি, বায়ুটাকে একমুখী করা, ঠিক আছে, সেখান থেকে ব্যাকফ্লোতে বাধা দেয়। এখন ট্র্যাকের যে পোর্শনটা আছে এখানে কিন্তু কী হয়, জায়গায় জায়গায় কি ডায়ালেট হতে পারে। এখন ডায়ালেট হওয়ার সুবিধা কি, এখানে বায়ু রিজার্ভ থাকতে পারে, ঠিক আছে, তাহলে বায়ু ঢুকলেও এখানে বায়ু জমা থাকতে পারে। জায়গা যায় কী হয়, জায়গা যায় ট্র্যাকের পার্টটা কী হয়, ডায়ালেট হয়, এটাকে বলা হচ্ছে অ্যাট্রিয়াম, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে আমাদের কি বলা হচ্ছে অ্যালভিলি, যে আমাদের ক্ষেত্রে পড়ছে অ্যালভিলি থাকে, ট্রাকিয়া, তারপর ব্রঙ্কাস, তারপর ব্রঙ্কিওল, তারপর থাকবে হচ্ছে আমাদের অ্যালভিলি। এই ট্র্যাকের পার্টটা কী হয়, জায়গায় যে ডায়ালেট থাকে, এই ডায়ালেটেড পার্টটাকে বলা হচ্ছে কি অ্যালভিলি বা বায়ুথলি। অ্যালভিলি মানে বায়ুথলি, ওকে, অ্যালভিলি মানে বায়ুথলি, ঠিক আছে। তাহলে বায়ুথলির মধ্যে কি, সে কিন্তু ইন্টিমাবিহীন, পুরো ট্র্যাকে কী বলতো ইন্টিমা যুক্ত, মানে ইন্টিমা থাকে, বাট বায়ুথলি কিন্তু সে কিন্তু ইন্টিমাবিহীন। এখন ইন্টিমা থাকলে কী হতো, ধর এটা বায়ুথলি, ইন্ডিয়া থাকলে কী হতো, সে কিন্তু বেশি ফুলতোই না, সে কিন্তু ফুলতেই পারতো না, ঠিক আছে, বা চুপসাইতে পারে। এখন নর্মালি একটা বেলুন সে বাতাস চোখালে কী হয়, ফুলে, বাতাস বেরোলে কী হয়, চুপসাই যায়। এখন ঠিক আমাদের অ্যালভিলাস এরকম, সে বায়ু ঢুকলে কী হবে, ফুলবে, সে বায়ু বেরোলে কী হবে, সে চুপসাই যাবে, তাই সে ইন্টিমাবিহীন, তাই সে হচ্ছে ইন্টিমাবিহীন, ঠিক আছে। এখন যেটা হয় যে বায়ুথলিগুলো কী থাকে, অতিরিক্ত বায়ুকে ধরে রাখে, ধরে রাখার সুবিধা কি, যখন দরকার তখন তার বডিতে বায়ু এন্ট্রি করতে পারে, তখন তার বডিকে বায়ু এন্ট্রি করতে পারে, হ্যাঁ। তাহলে এখান থেকে এই ছবিটা আমি একটু মডিফাই করি, দেখ মডিফাই করলে বুঝতে পারবি যে এই ছবিটাকে মডিফাই করি, দেন এই যে এটাকে বলা হচ্ছে ট্রাকিয়া, দেন জায়গায় কী হয়, এটা ডায়ালেট হতে পারে, ডায়ালেট হতে পারে, এই যে এটাকে বলা হচ্ছে আমাদের কি, এটাকে বলা হচ্ছে অ্যালভিউলি, এটাকে বলা হচ্ছে আমাদের কি অ্যালভিউলি, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে অ্যালভিউলি, হ্যাঁ। এখন এর মানে কাজ কি, এখানে বায়ু কী থাকে, বায়ু জমা রাখে। এখন যখন ঘাস ভাঙে বডি সংকোচন প্রসারণ হবে, ধর বায়ু এখানে জমা আছে, বডিটা সংকোচন হলে কী হবে, এখান থেকে বায়ুটা বের হয়ে সামনের দিকে চলে যাবে। এটুকু আশা করি বোঝা গেছে, ওকে। আচ্ছা এরপর যে পোর্শনটা দেখ, এরপর হচ্ছে যে এই যে আমাদের যে অ্যালভিউলির পর অ্যালভিউলিকে কী বোর্ডস হবে, জাস্ট তুই এই যে ছবিটাকে দেখ, হ্যাঁ জাস্ট তুই এই ছবিটা ফোকাস কর, ঠিক আছে। এবং সব থেকে টাফেস্ট পার্ট হচ্ছে কিন্তু এটা, সব থেকে টাফেস্ট পার্ট কিন্তু এইটা, হ্যাঁ ঘাস ভাঙে শ্বসন সব থেকে টাফেস্ট পার্ট, এটা কিন্তু বুঝতে সমস্যা হয়, ঠিক আছে। তাহলে কী বলে এখান থেকে ডিরেক্টলি অ্যালভিউলি পাইলি, দেন এখান থেকে কতগুলো দেখবি যে এই দেখ, ওই যে বলছিলাম যে প্রাইমারি ব্রঙ্কাস, সেকেন্ডারি ব্রঙ্কাস, ঠিক আমাদের ক্ষেত্রে কী হয়, দুইটা ব্রঙ্কাস বের হয়, ঠিক আছে, রাইট ব্রঙ্কাস, লেফট ব্রঙ্কাস, ঠিক এখান থেকে বের হবে, এখান থেকে শাখা বের হচ্ছে, দেখ এখান থেকে শাখা বের হচ্ছে, এটা বুঝতে আশা করি যে আমাদের শাখা বেরোচ্ছে, ট্র্যাকে থেকে শাখা বেরোয়েছিল, আমরা ট্র্যাকে কী বলি, ট্র্যাকে থেকে শাখাকে বলা হয় ব্রঙ্কাস, ঠিক ট্র্যাকের ফলে ট্র্যাকে থেকে শাখা বের হলো, এই শাখার নাম শাখা ট্র্যাকিয়া, এইটা শাখা, ঠিক আছে। দেন এই যে তাদের ট্র্যাকিওল বলতে কী বোঝায়, যদি ট্র্যাকে যদি বড়ো শাখা হয়, এর থেকে ছোট, এই যে ছোট মানে আকারে ছোটো এবং চিকন ট্র্যাকেটাকে বলা হচ্ছে ট্র্যাকিওল, একটু তোকে বলছি যে ছোটো মানে ট্র্যাকিওল বোঝায়, ঠিক আছে, বড় করে ট্র্যাকিও বোঝায়। এবং ইভেন ধমনী হচ্ছে আর্টারি হচ্ছে আমাদের বড়, এবং ছোটোগুলোকে বলা হয় আর্টারিওল। সেমভাবে ভেন মানে শিরা, বড় আকার শিরাকে বলা হয় ভেন, ছোটো আকার ভেনকে বলা হয় ভেনিওল, ওকে। আচ্ছা এখন যেটা হয়, তাহলে এই যে ট্র্যাকিয়া থেকে আবার কি কতগুলো দেখবি, কতগুলো শাখা বের আসছে, হ্যাঁ কতগুলো ছোটো ছোটো শাখা বের আসছে, এই ছোটো ছোটো শাখাগুলোকে বলা হচ্ছে, এদেরকে বলা হচ্ছে কি ট্র্যাকিওল, এদেরকে বলা হচ্ছে ট্রাইকিওল, ওকে। তাহলে এখন যেটা হয়, এই যে ট্রাইকিওল যে পার্টটা, হ্যাঁ
ট্রাইকেল যে পার্টটা, ঠিক আছে। এখন আমাদের মেনলি ব্লাড, আমাদের মেনলি অক্সিজেন কীভাবে পরিবাহিত হয়, আমাদের অক্সিজেন কী হয় আমাদের রক্তরসের মধ্যে মিক্সড হয়ে পরিবাহিত হয়। ঠিক এদের কী থাকবে, রক্তরস থাকতে হবে। তাহলে এদের যে ট্রাইকিয়াল যে পোর্শনটা আছে, এ কিন্তু পুরোটা কী থাকে, সে কিন্তু পুরোটাই কী থাকে, সে কিন্তু এই যে এর মধ্যে কী থাকে, পুরোটা কিন্তু কী থাকে, তলপত্র কাভার করে থাকে। তার ফলে কী হয়, ট্রাইকিয়া থেকে যে অক্সিজেন গ্যাসটা সে কোথায় যেতে পারে, সে হচ্ছে ট্রাইকিয়ালের মাধ্যমে কোষে এন্ট্রি করতে পারে। এটি আসলে বোঝা গেছে কিনা বল। দেখ, তার যে কোষে যে লিকুইড পদার্থ বা ব্লাড, সে কিন্তু কী থাকে, সে কিন্তু ট্রাইকিয়াল পোর্শনটা জুড়ে থাকে, ঠিক আছে। এর মধ্যে কী থাকে, পুরোটা ব্লাড থাকে, এর মধ্যে পুরোটা ব্লাড থাকে, এর মধ্যে পুরোটা কী থাকে, ব্লাড থাকে, এর মধ্যে পুরোটা ব্লাড বা তলপদার্থ থাকে। যার ফলে গ্যাসটা এখানে আসলে সে কী হবে, সেখানে ব্লাডে মিক্সড হয়ে কোষে পৌঁছাবে, ঠিক আছে। ব্লাডে মিক্সড হয়ে কোষে পৌঁছাবে। যদি এটা আমাদের প্রসারী শ্বাসতন্ত্র হয়, সেক্ষেত্রে যাবে কি, সেক্ষেত্রে যাবে হচ্ছে অক্সিজেন গ্যাস। এটা বুঝতে পারছি না বল। যদি এটা আমাদের কী হয়, যদি আমাদের প্রসারী শ্বাসতন্ত্র হয়, সেক্ষেত্রে কী যাবে হচ্ছে অক্সিজেন। হ্যাঁ, তাহলে যদি নিঃশ্বাসী হলে কী হবে, দেখ তাহলে প্রসারে কী হয়, এখান থেকে যে ট্রাইকের মধ্যে অক্সিজেন এন্ট্রি করে। বাট যদি আমাদের নিঃশ্বাসী হয়ে আসন্ন, সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে এই যে আমাদের ব্লাড থেকে কী আসবে, ব্লাডের মধ্যে থাকা এখান থেকে আমাদের কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা বেরো কোথায় আসবে, ট্রাইকের মধ্যে আসবে। এটা বোঝা গেছে। ওকে, আচ্ছা, তাহলে এটা আসলে বুঝতে পারছিস যে তাহলে যদি আমাদের প্রসার শ্বাসতন্ত্র হয়, সেক্ষেত্রে ট্রাইকে থেকে যাবে কি অক্সিজেন গ্যাস, কারণ সে অনলি অক্সিজেন নিচ্ছে। একে বলা হয় প্রসারী শ্বাসতন্ত্র। নিঃশ্বাসের ক্ষেত্রে কী হবে, নিঃশ্বাসের গাছ কী বলতে, এখান থেকে গ্যাস বের করে দেওয়া, কোন গ্যাস বের করে দেওয়া, কার্বন ডাইঅক্সাইড গ্যাস বের করে দেওয়া। সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে এখান থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা এখান থেকে আসবে, দেখবি যে ট্রাইকিউল থেকে, কোষ থেকে ট্রাইকিউল থেকে ট্রাইকিয়া থেকে হচ্ছে অ্যালভিলি থেকে কোথায়, ট্রাইকিউল থেকে ট্রাইকিয়া থেকে অ্যালভিলি থেকে দেখবি আসবে কোথায়, আসবে হচ্ছে, দেখ তাহলে এখন খেয়াল কর, যদি আমার প্রসারী শ্বাসতন্ত্র হয়, আমি একটু এই ছবিটা একটু মডিফাই করে দিই, ঠিক আছে। হ্যাঁ, দেন এখান থেকে কী হয়, ট্রাইকিয়ার পার্ট, এখান থেকে দেখবো যে আবার কত শাখা বের হয়ে যায়, এইটা শাখা ট্রাইকিয়া, এবং এটা আবার কত ক্ষুদ্র শাখা বের হয়ে যায়। এই ক্ষুদ্র শাখাগুলোকে বলা হচ্ছে কি, ট্রাকিওল, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে ট্রাইকিওল। হ্যাঁ, দেন এটা কী করে, এখন ডিরেক্টলি কোষের মধ্যে গ্যাস নিয়ে যাবে, ঠিক আছে। যদি এটা আমাদের প্রসারী শ্বাসতন্ত্র হয়, সেক্ষেত্রে হবে কি, এখান থেকে অক্সিজেন যাবে, এখান থেকে হচ্ছে অক্সিজেন যাবে ফার্স্টে শ্বাসতন্ত্র, দেন হচ্ছে কি যাবে কোথায়, অ্যাট্রিয়াম, দেন কপারটিকে পার হয়ে যাবে কোথায়, যাবে হচ্ছে ট্রাইকিয়া থেকে অ্যালভিলি, এই যে অ্যালভিলিতে গেল, এখানে যাবে কোথায়, এখানে যাবে শাখা ট্রাইকিয়া, দেন হচ্ছে যে দেখবি এরপর যাবে কোথায়, ট্রাইকলে যাবে, দেন ট্রাইকল থেকে আলটিমেটলি কোষে পৌঁছাবে, ঠিক আছে। এবং এই যে ট্রাইকল যে সেটা কিন্তু পুরোটা কিন্তু ব্লাড দ্বারা ফিল আপ করে থাকে। হ্যাঁ, তাই গ্যাস যাবে কোথায়, এখান থেকে আমাদের কোথায় গেল, ব্লাডে মিক্সড হয়ে সে কোষে পৌঁছালো। কোষে কী হবে, কোষে শক্তি প্রডিউস হবে, গ্লুকোজ মানে শক্তি প্রডিউস হবে। এখন এই যে গ্লুকোজ ভাঙার পর শক্তি প্রডিউস হচ্ছে, তাহলে এবং শক্তি প্রডিউস কী প্রডিউস হবে, সাথে আবার কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রডিউস হবে। এখন ওই যে বাকি যে আমাদের কী থাকে, 8 জোড়া নিচে শ্বাসতন্ত্র থাকে, সেক্ষেত্রে কী হবে, ওই বাকি যে 8 জোড়া শ্বাসতন্ত্র আছে, ওখান থেকে কী হবে, কোষ থেকে কী করবে, এরপর সে ব্লাডে মিক্সড হয়ে ওই যে বাকি যে 8টা কী থাকে, নিঃশ্বাসী শ্বাসতন্ত্র থাকে, এর ব্লাডের মাধ্যমে আসবে কোথায়, সেই ব্লাডের মাধ্যমে কোথায় আসবে, ব্লাডের মাধ্যমে মানে ট্রাইকিউলে থাকা যে তলপথের মাধ্যমে আসবে কোথায়, সে ট্রাইকিতে আসবে, মানে অ্যালভিলিতে আসবে, এখানে ট্রাইকিতে আসবে, ট্রাইকা থেকে কোথায় আসবে, ট্রাইকা থেকে আসবে কোথায়, ট্রাইকা থেকে আসবে অ্যাট্রিয়ামে। অ্যাট্রিয়ামে আসলো, ঠিক আছে। অ্যাট্রিয়াম থেকে আসবে, সে অ্যাট্রিয়াম থেকে নাশান্ত হয়ে বাড়ি বের হয়ে যাবে। আশা করি এই প্রসেসটা বুঝতে পারছিস। বল, বোঝা গেছে এটা? তাহলে আমি ছবিটা একটু মডিফাই করি, কারণ এটা তো বুঝতে সমস্যা হয়। হ্যাঁ, এটা কিন্তু বুঝতে সমস্যা, আমি একটু ছবিটাকে একটু মডিফাই করি। হ্যাঁ, আচ্ছা, এটাকে আমি একটু মডিফাই করি। হ্যাঁ, তাহলে ফার্স্ট অফ অল ছবিটা দেখ, যে এই যে এটা হচ্ছে আমাদের কি একটা, এটা হচ্ছে আমাদের একটা শ্বাসতন্ত্র, ঠিক আছে। এর মধ্যে কি থাকে, এর মধ্যে পেরিট্রিয়াম পর্দা থাকে, পর্দা কাভার করা থাকে। হ্যাঁ, এর মধ্যে পেরিট্রিয়াম পর্দা কাভার করা থাকে। দেন এই পার্টটাকে বলা হচ্ছে আমাদের, এটাকে বলা হচ্ছে কি, দেখ, এরপর এই পার্টটাকে বলা হচ্ছে অ্যাট্রিয়াম বা বলা হয় গহ্বর। এর মধ্যে কি থাকে, এর মধ্যে পরিশ্রম যন্ত্র থাকে। এর কাজ কি,
এর মধ্যে রোম থাকে, রোমের কাছ থেকে ধুলাবালিকে আটকায় দেওয়া, ধুলাবালি কী হয়, ধুলাবালিকে আটকায় দেওয়া, ঠিক আছে। দেন কী হবে, দেন হচ্ছে যেটা হয়, দেন দেখবে এর মধ্যে একটা কপার টিকা থাকে, ধর এই পার্টটা একটা কপার টিকা, এই পার্টটা একটা কপার টিকা। এখান থেকে হবে কি, এখান থেকে প্রডিউস হবে যেটা, এখান থেকে প্রডিউস হবে ট্রাকিয়া, এখান থেকে প্রডিউস হবে ট্রাকিয়া, ওকে, এখান থেকে প্রডিউস হবে ট্রাকিয়া। এখন ট্রাকিয়ার পর ট্রাকিয়ার দেখবে যে সবকটা ট্রাকে 3 লেয়ার থাকে। বাইরেরটাকে বলা হয় যে বাইরেরটাকে বলা বেজেন্ট মেমব্রেন, ধর এইটা বেজেন্ট মেমব্রেন, ধর আমি এটাকে বড় করে আঁকাই, ঠিক আছে। দেখ এই যে বেজেন্ট মেমব্রেন, দেন এটা হচ্ছে কি এপিথেলিয়াল বা এপিথেলিয়াম, এপিথেলিয়াম মানে এপিথেলিয়াল কোষ, এর মধ্যে সেল দিবি, সেল মানে নিউক্লিয়াস দিবি মাস্ট, সেল মানে মাস্ট নিউক্লিয়াস দিবি, ঠিক আছে। সেল মানে অবশ্যই নিউক্লিয়াস দিবি, সেল মানে অবশ্যই নিউক্লিয়াস দিবি, হ্যাঁ। দেন আরেকটা লেয়ার থাকবে, এই লেয়ারটাকে বলা হচ্ছে কি, এই লেয়ারটাকে বলা হচ্ছে ইন্টিমা, ওকে, ইন্টিমা বলা হচ্ছে এটাকে, হ্যাঁ। এখন পুরো ট্র্যাকের মধ্যে এই যে ইন্টারভারটা কী থাকে, ইন্টারভারটা একটু কী হয়, মোটা হয়, একটু কী হয়, একটু পুরু হয় কী করে, রিং শেপ বলয় তৈরি করে। রিং শেপ বলয়টাকে বলা হয়, রিং শেপ বলয়গুলোকে বলা হচ্ছে কি, রিং শেপ বলয়টাকে বলা হচ্ছে আমাদের টেনিডিয়া। এর ফলে কী হয়, এটা চুপসে যায় না, এর ফলে ট্র্যাকিয়া বায়ো ঢুকলে বেশি ফুলে যায় না বা বায়ো বলে চুপসে যায় না, ওকে। তাহলে এটা পেয়ে গেলি। আচ্ছা এরপর এটা ট্র্যাকিয়া, এখন ট্র্যাকিয়ার যে একটা পার্ট কী হয়, সে ডায়ালেট হতে পারে। এই ডায়ালেটেড পার্টটাকে বলা হচ্ছে কি, বলা হয় অ্যালভিলি, মানে বায়ুথলি। এর মধ্যে খেয়ে বায়ু জমা রাখে, যখন ঘাসফড়িংয়ের বডি সংকুচিত হবে, সংকুচিত হলে কী হবে, এটা চাপ পড়লে কী হবে, এখান থেকে বায়ুটা সামনের দিকে চলে যাবে, এখান থেকে বায়ুটা সামনের দিকে চলে যাবে, হ্যাঁ। ওকে, ধরলাম সে শ্বাস নিচ্ছে, দেন এখান থেকে কী হবে, এখান থেকে আবার কতগুলা শাখা ট্র্যাকিয়া বের হবে, ঠিক আছে। এইটা শাখা ট্র্যাকিয়া, হ্যাঁ, এইটা শাখা ট্র্যাকিয়া, এইটা শাখা ট্র্যাকিয়া। ধর আমি এটাকে একটু মডিফাই করি, ঠিক আছে, আমি এটাকে একটু মডিফাই করি, তাহলে এখান থেকে আসবে শাখা ট্র্যাকিয়া, এখান থেকে আসবে শাখা ট্র্যাকিয়া, এখান থেকে আসবে শাখা ট্র্যাকিয়া, এইটা শাখা ট্র্যাকিয়া, এইটা শাখা ট্র্যাকিয়া, ঠিক আছে। এই শাখা ট্র্যাকের এই যে এটাকে বলা হচ্ছে ডায়ালেট পার্টটাকে বলা হচ্ছে অ্যালভিলি, ঠিক এখানেও আছে, এই পার্টটাকে বলা হচ্ছে অ্যালভিলি, এই পার্টটাকে বলা হচ্ছে অ্যালভিলি। এখন এরপর এখান থেকে কী বের হবে, এরপর এখান থেকে কতগুলো কি ক্ষুদ্র ট্র্যাকিয়া বের হবে, এটাকে বলা হচ্ছে ট্রাকিওল, এটাকে বলা হচ্ছে কি ট্রাকিওল, এইটা ট্রাইকিওল, এইটা ট্রাইকিওল, এইটা ট্রাইকিওল, এইটা ট্রাইকল, ঠিক আছে। এরম লিখে ডিরেক্টলি কোষে কী হয়, সেটা কী করে, কোষে গ্যাস সরবরাহ করে। এখন ধর গ্যাসটা হচ্ছে এই জায়গায় আছে, গ্যাসটা মানে অক্সিজেন গ্যাসটা এই জায়গায় আছে, সেখানে জমা আছে, এবং এটা কিন্তু পুরোটা কিন্তু কি, এটা কিন্তু পুরোটা কী থাকে, পুরোটা কিন্তু ব্লাড দ্বারা ফিল আপ করে থাকে, পুরোটা কিন্তু কী থাকে, পুরোটা কিন্তু ব্লাড দ্বারা ফিল আপ করে থাকে। ওটা কিন্তু মানে তুই এটা বুঝতে পারলে যে প্রসেসটা আমাদের বুঝতে পারবি, হ্যাঁ। এখনও বুঝতে হবে না, বুঝতে পারলে প্রসেস বুঝতে পারবে না কীভাবে হয়। এটা পুরো ব্লাড দ্বারা ফিল আপ করে, এটা পুরো ব্লাড দ্বারা ফিল আপ করে থাকে, এটা পুরো ব্লাড দ্বারা ফিল আপ করে থাকে। তো ব্লাড লাল না, ব্লাড কিন্তু সাদা হয়, ঠিক আছে, হেমোগ্লোবিন থাকে না, বাট আমি দেখাচ্ছি বোঝানোর জন্য। আচ্ছা এখন দেখতে, যখন ধর এখানে গ্যাসটা এখানে আছে, অক্সিজেন গ্যাসটা এখানে আছে, এই গ্যাসটা কী হবে, যখন তার বডি কন্ট্যাক্ট করবে এখানে চাপ পড়বে, এই চাপে গ্যাসটা যাবে কোথায়, এই চাপে গ্যাসটা যাবে কোথায়, বায়ুথলি থেকে যাবে কোথায়, সে এখানে মিক্সড হয়ে সে যাবে কোষে পৌঁছাবে, যদি এটা কী হয়, যদি এটা হচ্ছে আমাদের প্রশ্বাসী শ্বাসতন্ত্র হয়, সেক্ষেত্রে সেই মেকানিজম। এখন কোষে গেল, গ্যাস গেল, খাবারটাকে ভাঙলো, ভেঙে শক্তি প্রডিউস হয়ে গেল। এখন শক্তি প্রডিউস হওয়ার পর কী হবে, যে গ্যাস যে কার্বন ডাইঅক্সাইড বডির জন্য খারাপ, এটাকে বাইরে বের করতে হবে। এখন কার্বন ডাইঅক্সাইড গ্যাস যেটা করবে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস যেটা করবে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস যেটা করবে, দেখ আবার কী হবে, আবার এখান থেকে সেল থেকে বের হয়ে আসবে, সেল থেকে বের হয়ে ব্লাডে মিক্সড হবে, সে ব্লাডের মাধ্যমে আসবে কোথায়, সে ব্লাডের মাধ্যমে মিশ্রিত হয়, আসবে কোথায়, সে অ্যালভিলি বা বায়ুথলিতে আসবে। এই গ্যাসটা থেকে আসলো। এখন ধরলাম এটা হচ্ছে আমাদের একটা নিঃশ্বাসী শ্বাসরন্ধ্র, ঠিক আছে। আচ্ছা এরপর যেটা হবে, যে এই যে আমাদের বায়ুথলিতে অ্যালভিলিতে আসলো, এখান থেকে হবে, এখান থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা সে ওই যে শাখা ট্রাকিয়া, এখান থেকে হচ্ছে ট্রাকিয়া, দেন এখান থেকে ট্রাকিয়ার মাধ্যমে যাবে কোথায়, কপারটিকা পার হয়ে কোথায় আসবে, সে কপারটিকা পার হয়ে, এখন এই কপারটিকা সেটাকে অনলি সামনের দিকে আসতে বাধ্য করে। যদি নিঃশ্বাসী শ্বাসরন্ধ্র হয়, সেক্ষেত্রে অনলি কী করে, সামনের দিকে আসতে পারমিট করে, সে ব্যাক ফ্লোতে বাধা দেয়, ওকে। দেন এই যে শাখা ট্রাকে, এই যে কপারটিকে ভেদ করে আসতে কোথায়, সে অ্যাট্রিয়াম থেকে সে শ্বাসরন্ধ্রের বাইরে বেরিয়ে আসবে, এটাকে বলা হচ্ছে নিঃশ্বাস। এটা কি বোঝা গেছে কিনা বল? ওকে, তাহলে এই পার্টটা আমি একটু মার্কিং করি, কারণ এটা বুঝতে সুবিধা হবে। তাহলে এই পার্টটাকে বলা হচ্ছে এই পার্টটাকে বলা হচ্ছে শ্বাসতন্ত্র, এটাকে বলা হচ্ছে শ্বাসতন্ত্র, এটাকে বলা হচ্ছে শ্বাসরন্ধ্র, এবং এই পার্টটাকে বলছে অ্যাট্রিয়াম, এটাকে বলা হচ্ছে অ্যাট্রিয়াম,
এটা হচ্ছে কপারটিকা পার্ট, এটা হচ্ছে কপারটিকা পার্ট, এটা হচ্ছে কপারটিকা পার্ট, এবং এটা হচ্ছে কি ট্রাকিয়া। ট্রাকিয়া এটা শাখাটাকে শাখা, তাই কি বলবি? শাখা ট্রাকে বলবি, শাখা ট্রাকে বলবি। এখন ট্রাকে হতে পারে কি জায়গা যায় কি হয়, ফুলে যায়, এটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে অ্যালভিওলি। অ্যালভিওলি এখন পুরো ট্রাকে কিন্তু থাকে এন্টিমা থাকবে, বেসমেন্ট মুভমেন্ট থাকবে, ঠিক আছে, এরকম থাকে। বাট এক্ষেত্রে কী হয়, এক্ষেত্রে কিন্তু এপিথেল মানে এন্টিমাটা পুরো হয় না, এক্ষেত্রে কিন্তু সে পাতলাই থাকে, যার ফলে খেয়ে বায়ু ঢুকলে সে ফুলে বায়ু বেরোলে চুপসে যায়, সে বায়ু ঢুকলে খেয়ে ফুলে যায় এবং বায়ু বেরোলে চুপসে যায়, আবার চুপসে যায়, ঠিক আছে, এটা হচ্ছে অ্যালভিওলি। দেন এটাকে বলা হচ্ছে ট্রাকিওল, এই পার্টটা হচ্ছে ট্রাকিওল। ট্রাকিওল এটা কি বোঝা গেছে কিনা বল? এই যে একটা প্রসেস পাইলে সব আমি দিয়ে পারবি, হ্যাঁ, এটা কি বোঝা গেছে? ওকে, তারা তো হচ্ছে এই পার্টটা রেটিং দেবে, এই পুরো পার্ট রেটিং দেবে, হ্যাঁ, সব কিন্তু বর্ণ শেষ, এই পুরো পার্ট রেটিং দেবে, এই পুরো পার্টটা রেটিং দেবে, ঠিক আছে। এটা সব কিছু কিন্তু বর্ণ শেষ অলরেডি এখান থেকে, হ্যাঁ, সব কিছু কিন্তু এখান থেকে পড়ানো শেষ। এই যে এখানে খেয়াল করো যে ট্রাইকিওল কোষ মানে ট্রাকিওল, ট্রাইকিওল কী হয়, নালী কী করে বলতো, দেহ কোষ এবং ট্র্যাকের মধ্যে কী করে, মধ্যস্থ গ্যাস আদান প্রদান, তার মানে কি দেহ, এটা তো দেহ, দেহ এবং ট্র্যাকের মধ্যে কী করে, দেহ এবং এই ট্র্যাকে অ্যালভিওলি ট্র্যাকের পার্ট, দেহ এবং ট্র্যাকের মধ্যে গ্যাস আদান প্রদান করে কে, করে ট্রাইকিওল। এটা একটু বোঝা গেছে, জাস্ট এটা ভিজুয়ালাইজ করে পড়বি, এটা মুখস্থের কিছু না, এখানে মুখস্থের কিছু না, ওকে। আচ্ছা, এই যে দেখ যে ট্রাইকিওল থেকে প্রান্ত থলি তরলে কী হয়, অক্সিজেন গ্যাস দ্রবীভূত হয়। তারপর সে কী করে, তার মানে এই যে মেনলি তার এই পার্টে কী থাকে, এই পার্টে তাকে ট্রাইকেলে কী থাকে, তলপদ থাকে। এর ফলে কি রক্তরসে কী হয়, গ্যাস দ্রবীভূত হয়, দ্রবীভূত হয়ে কী হয়, সে কোষে আসলো, এসে ব্যাপন মাধ্যমে কীভাবে কোষে ঢুকে যাবে। ব্যাপন বলতে কী বোঝায়, বাইরে ঘনত্ব বেশি, ভিতরে অক্সিজেন ঘনত্ব কম, গ্যাসটা কী হয় বাইরে থেকে ভিতরে এন্ট্রি করবে। ব্যাপন বলতে কী বোঝায়, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে, এটাকে বলা হচ্ছে ব্যাপন, ঠিক আছে। মানে অক্সিজেন গ্যাসের ঘনত্বের দিকে এখানে বেশি আছে, এখানে কম আছে, তাহলে গ্যাসটা যাবে কোথায়, বাইরের থেকে ভিতরের দিকে যাবে। তাহলে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কী হবে, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে গ্যাসের ঘনত্ব হবে এখানে বেশি, থাকবে কম, গ্যাসটা আসবে কোথায়, গ্যাসটা বাইরে থেকে ভিতর থেকে বাইরের দিকে আসবে, গ্যাসটা ভিতর থেকে তখন বাইরের দিকে আসবে, ঠিক আছে। ব্যাপন প্রক্রিয়া হয়, হ্যাঁ, ব্যাপন প্রক্রিয়া কিন্তু আদান প্রদান হয়, কোষের মধ্যে ব্যাপন প্রক্রিয়া আদান প্রদান হতে পারে। এই পার্টটা অলরেডি পরে ফেলবি, হ্যাঁ। আচ্ছা, এখন দেখো আমাদের মেইন প্রসেস, হ্যাঁ, শ্বসন পদ্ধতি, হ্যাঁ। দেখ তুই এ পর্যন্ত বুঝতে পারলে, এই যে এতক্ষণ যে পড়লাম এটুকু বুঝতে পারলে এটা এমনি পারবি, হ্যাঁ। আচ্ছা, এখন দেখ শ্বসন পদ্ধতি। এখন আমাদের মেনলি যে আমাদের ব্লাডে কী থাকে, হিমোগ্লোবিন থাকে। এখন হিমোগ্লোবিনকে বলে রঞ্জক কেন বলা হয়, কারণ হিমোগ্লোবিনের মধ্যে কি অক্সিজেন বাইন্ডিং করে, কার্বন ডাইঅক্সাইড বাইন্ডিং করতে পারে। আমাদের ক্ষেত্রে হিমোগ্লোবিনের মধ্যে বাইন্ডিং করতে পারে কি, বাইন্ডিং করতে পারে কার্বন ডাইঅক্সাইড, বাইন্ডিং করতে পারে অক্সিজেন, ঠিক আছে। ওই যে আমাদের যে এলবডি থেকে ব্লাডে বলছে, ব্লাডের মাধ্যমে যায় কোথায়, কোষে যায়, কীভাবে যায়, সে হিমোগ্লোবিনের সাথে বাইন্ড হয়, বাট ঘাসফড়িংয়ে হিমোগ্লোবিন থাকে না, ঠিক আছে। ঘাসফড়িংয়ে হিমোগ্লোবিন থাকে না, এটা মনে রাখবে, ওকে। আচ্ছা, এখন দেখ শ্বাস গ্রহণ বা প্রশ্বাস এবং শ্বাস ত্যাগ বা নিঃশ্বাস, শ্বাস ত্যাগ বা কি নিঃশ্বাস, শ্বাস ত্যাগ বা নিঃশ্বাস, ঠিক আছে। এখন দেখ প্রথম যে কয়জা দুই জোড়া, এটা হচ্ছে কী হয়, দেখ প্রথম 4 জোড়া, হ্যাঁ, প্রথম 4 জোড়া, 4 জোড়া, হ্যাঁ। আমি একটু মনে হয় ফার্স্টে একটু রং বলছিলাম না, প্রথম 4 জোড়া, প্রথম 4 জোড়া হবে কি, মানে আমি বলছি ফার্স্ট 2 জোড়া, এটা হচ্ছে কি ফার্স্ট 2 জোড়া হয় বক্ষে থাকে এবং নেক্সট আজরা কই থাকে, উদরে থাকে, ঠিক আছে, নেক্সট আজরা উদরে থাকে, হ্যাঁ। এবং এই যে প্রথম যে 4 জোড়া, এই যে এখানে 2 পেয়ার, পরেরটায় 2 পেয়ার, এই যে ফার্স্ট 4 পেয়ার কী হয়, এখান থেকে কী হয়, গ্যাস এন্ট্রি করে, এদেরকে বলা হয় প্রশ্বাসের শ্বাসতন্ত্র। এবং নেক্সট যে 4 জোড়া, এদেরকে বলা হয় নিঃশ্বাসী শ্বাসতন্ত্র। এটা কি বোঝা গেছে? তাহলে প্রথম 4 জোড়া দেখি গ্যাস এন্ট্রি করে, এখান থেকে গ্যাস বেরোয়, মানে কী বলা হয়, এটাকে গ্যাস বের হয়ে যায়, কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এটাকে এই প্রথম চারটাকে বলা হয় নিঃশ্বাসী প্রশ্বাসী শ্বাসতন্ত্র, এবং নেক্সট 4টাকে বলা হয়, 4 জোড়াকে বলা হয় নিঃশ্বাসী শ্বাসতন্ত্র। বুঝতে পারছিস? ওকে, তাহলে এখন তো এখানে দেখ যে আমাদের দেখ জাস্ট এখানে জাস্ট পরে রাখলে যে ফার্স্ট 4 জোড়া হচ্ছে কি প্রশ্বাসী শ্বাসতন্ত্র, ফার্স্ট 4 জোড়া, এবং সেকেন্ড যে তোর 4 জোড়া হবে কি নিঃশ্বাসী শ্বাসতন্ত্র। সেকেন্ড 4 জোড়া, সেকেন্ড কয় জোড়া বল, সেকেন্ড 6 জোড়া, মোট 10 জোড়া তো থাকে, মোট 10 জোড়া তো থাকে, তাই না। না, তাহলে কি বলবি যে প্রথম যে এই যে খেলা, এই ছবিটা খেলা কর, তাহলে প্রথম যে 4 জোড়া এটা হবে কি, এটা হবে নিঃশ্বাস প্রশ্বাস শ্বাসতন্ত্র, এবং পরে যে 6 পেয়ার এটা হবে কি, এটা হবে নিঃশ্বাস শ্বাসতন্ত্র। এটা বোঝা গেছে কিনা বল? ওকে,
তাহলে এখন তো এটা সে মনে রাখলি যে আমাদের ফার্স্টে বলবি যদি পরীক্ষা সে বলবি যে প্রশ্ন বলতে কী বোঝায়, শ্বাস গ্রহণকে বোঝায়। এক্ষেত্রে কী হয়, ঘাসফড়িং কী করে, পরিবেশ থেকে কী করে বলতো, অক্সিজেন গ্যাস নেয় এবং তার প্রথম চার্জরে কী হয় বলতো, শ্বাসপ্রণালী কী হয়, প্রশ্বাসের শ্বাসপ্রণালী হিসেবে কাজ করে। ঠিক আছে, এখন দেখ যখন তার পেটে যে পেশি হলে কী হবে, খণ্ডগুলোকে প্রসারিত হবে, প্রসারিত হলে কী করবে, ধর যখন এটা একটা ঘাস ফড়িং, এইটা ট্রাইকিয়া, যখন তার খণ্ডকে প্রসারিত হবে, প্রসারিত হলে কী হবে, এও টান পড়লে এও প্রসারিত হবে। খেয়াল কর, যদি তার এই যে খণ্ডক যদি প্রসারিত হয়, এদিক যদি প্রসারিত হয়, প্রসারিত হলে কী হবে, এও প্রসারিত হবে। এখন এ প্রসারিত মানে কি, আয়তন বাড়া। এখন আয়তন বাড়া মানে কি বলতো, চাপ কমা। মনে রাখবি চাপ এবং আয়তন কি ব্যস্তানুপাতিক, চাপ আয়তন ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তাহলে এ প্রসারিত হলে কী হবে, এই যে ছিদ্রটা আকার বড় হবে, মানে তোর ট্রাইকে কিন্তু কী হবে, লুমেন বেড়ে আকার বড় হবে। লুমেনের আয়তন বাড়া মানে কি, চাপ কমা। এখন চাপটা এত কম হয়, এই চাপ থেকে এই চাপ কী হয়, অনেক কম হয়, মানে বাইরের চাপ থেকে বেশি, চাপ থেকে কম, যার ফলে কী হয়, গ্যাসটা কোথায় আসে বলতো, গ্যাসটা ইজিলি বাইরে থেকে ঘাসফড়িং ট্রাকে ঢুকতে পারে। বুঝতে পারছিস? দেন ট্রাকে পৌঁছা মানে কী হয়, ট্রাইকলে সে টিস্যু হতে দ্রবিত হয়, দেন সে কোষে পৌঁছায়। ওই যে কীভাবে বলছিলাম দেখ, ওই যে ফার্স্টে কি নাসার অন্তর দেখ, আমি বলি ফার্স্টে এই যে এরপর এটা খেয়াল রাখবি, এরপর এই যে এই প্রসেসটা খেয়াল রাখবি দেখ। হ্যাঁ, এরপর যে এই প্রসেসটা খেয়াল রাখবি। হ্যাঁ, দেখে যে ফার্স্টে বায়ুমণ্ডল থেকে অক্সিজেন গ্যাস নিল, শ্বাসতন্ত্র, অ্যাট্রিয়াম, ট্রাইকিওল, দেন এটা লিখতে না লিখলে সমস্যা নাই, দেন এখানে যাবে কোথায়, কোষে যাবে। অ্যান্ড কোষে কী হবে, খাবারটা ভাঙবে, শক্তি প্রডিউস হবে, কার্বন ডাই অক্সাইড প্রডিউস হবে, এরপর সে আবার এখান থেকে আসবে কোথায়, ট্রাইকিয়া, অ্যাট্রিয়াম, শ্বাসতন্ত্র হয়ে বাইরে বেরিয়ে আসবে। এই যে এটাকে বলা হচ্ছে, এই যে এই পার্টটা যে এই যে অক্সিজেন নয়, এটাকে বলা হচ্ছে প্রশ্বাস। এই যে গ্যাস ত্যাগ করে, এটাকে বলা হচ্ছে আমাদের কি, নিঃশ্বাস। ঠিক আছে, এটুকু বুঝতে পারছিস? তাহলে যে প্রশ্বাসটা কীভাবে হয়, প্রশ্বাসটা হচ্ছে যে তোর প্রথম 4 জোড়া শ্বাসতন্ত্র দ্বারা হচ্ছে প্রশ্বাস হয়, এবং পরে 6 জোড়া দেখে পরে 6 জোড়া দেওয়া হচ্ছে নিঃশ্বাস হয়। এটুকু তো এখান থেকে এটুকু পড়লে আনাপ। হ্যাঁ, এটুকু পড়লে এখান থেকে আনাপ, এর বাইরে লাগবে না কিছু। তাহলে ব্যাখ্যা লিখতে পারবি, বল। দেখ একই রকম দেখবি যে নিঃশ্বাস কেন হয়, কারণ দেখবি যে নিঃশ্বাস কেন হয়, দেখবি যে যখন তোর খণ্ডগুলি কী হয়, কন্ট্যাক্ট হয়, ধর তার এই যে বডি খণ্ডগুলো কী হয়েছে বলতো, যখন সে কন্ট্যাক্ট করলে কী হবে, কন্ট্যাক্ট করলে লুমেন ছোটো হবে, লুমেন ছোটো হওয়া মানে কি বলতো, আয়তন কমা মানে চাপ বাড়া। এখন চাপটা এত বেশি হয়, ভিতরের চাপটা এত বেশি হয়, বাইরের চাপের থেকে কম, বাইরের চাপ থেকে কম, এই চাপ হয় বেশি, যার ফলে কী হয়, বাইরের চাপ হচ্ছে এখন কম, এইখানে চাপ হয় বেশি, যার ফলে গ্যাসটা কী হবে, ট্রাকে থেকে বাইরে বের হয়ে যাবে। বুঝতে পারছিস? তাহলে দেখ মেনলি গ্যাসটা তো আমরা অ্যালুমিনিয়াম জমা আছে, যখন সে প্রসেস গ্যাস নিতে হবে, তাহলে কখন এন্ট্রি করবে, যখন কী হবে, চাপ কম থাকবে, বাইরের চাপ থেকে বেশি, চাপ থেকে কম, তখন কী হয়, গ্যাসটা ট্রাকে ঢোকে। নিচের ক্ষেত্রে কী হয়, কন্ট্যাক্ট করলে কী হবে, এর আয়তনটা কমবে, আয়তন কমলে কী হবে, চাপ বাড়বে, চাপটা এত বেশি হয়, এই চাপের থেকে বাইরের চাপ থেকে এই চাপ বেশি হয়, যার ফলে গ্যাসটা কী হয়, ট্রাকে থেকে বাইরে বের হয়ে যায়। তাহলে বুঝতে পারছি কিনা বলা আগে। তাহলে দেখ এই ছবিটা ফার্স্ট টাইম মাথায় রাখবি, এই ছবিটা মাথায় রাখতে পারলে, দেখ এই ছবিটা মাথায় রাখতে পারলে তুই হচ্ছে ইজিলি কী করতে পারবি, তুই হচ্ছে ইজিলি এই যে ফলোটা মনে রাখতে পারবি, বুঝতে পারছিস?